সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। মনের ব্যথার প্লাবনে ঢেউ তুলে ব্যাকুল চিত্তে আর্তনাদ করতে থাকে মেয়েটা। সমগ্র ধরনীর তরে নির্ণয়ের একমাত্র দুর্বলতা, যে এক কঠোর মরীচিকার স্নিগ্ধ ভালোবাসার ফিউচার নামে খোদাই করে রেখেছে নির্ণয় সিনহা চৌধুরীর নামে। আজ সেই মানুষটার জন্যই চিনির বহুগুণ হাহাকার। মনের ভগ্ন অধরের ফাঁক গলিয়ে অস্ফুটে ধ্বনিত হয় নিগুড়ো কষ্টের শব্দের বহর। চিনি ছাদ থেকে নেমে এক মুহূর্তের জন্য সময় নষ্ট করল না, পা চালিয়ে দিহামের কক্ষের সামনে উপস্থিত হলো। মনের মাঝে হাজারো রকম যন্ত্রণা, বুক ভরে হাহাকার করে ঝলসে খাক হয়ে যাচ্ছে ভেতরটা, শুধু প্রকাশ করতে পারছে না। অতঃপর দিহামের কক্ষে চিনির নক করতেই দিহাম কার গেমিং মাঝপথে স্টপ করে কক্ষের বাহিরে বের হয়ে এলো। ছেলেটার কার রেসিং এর প্রতি এক অদ্ভুত ঝোঁক। তবে সচরাচর কার রেসিং কিংবা বাইক রেসিং বাহিরের দেশে দেখা গেলেও বাংলাদেশে দেখা প্রায় অসম্ভব। তাই নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে বাড়ি বসে কার রেসিং গেম খেলে সময় পার করে ছেলেটা, নয়তো ভার্সিটি লাইফের ফাঁকে সকলের অগোচরে রাজনীতি করে। দিহাম সবকিছুর মধ্যে আদরের ছোট ভাইকে আশকারা দিল এই ব্যাপারে হদিশ নেই, দিহাম রাজনীতি করে। এভাবেই দিহামের দিনকাল কাটছে বেশ। দিহাম বের হতেই দুজন মুখোমুখি হলো। খুশিতে আপ্লুত হওয়া মেয়েটা হঠাৎ মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে, এতটাই ঝুঁকে আছে চিনি, চেহারা দেখা দুষ্কর হয়ে পড়েছে। দিহামের খানিকটা খটকা লাগলো। দিহাম চিনিকে উদ্দেশ্য করে বলল, কথা বলা শেষ? নত স্থির হওয়ার চিনি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তার মানে চিনির কথা বলা শেষ। চিনির এইরূপ দায়সারা নির্বাক প্রত্যুত্তর শুনে দিহাম দীর্ঘশ্বাস ছাড়ে। আচানক মোবাইল স্ক্রিনে চোখ রাখতেই এতক্ষণ চিনির দিকে ধারণ করা অক্ষিচকল আকস্মাৎ ছোট ছোট হয়ে এলো। অপারক কণ্ঠে শুধায়, রেঞ্জ গিয়েছো মাকে ফোন করতে, কিন্তু করেছো ফিনল্যান্ড। ঠিক বুঝলাম না ব্যাপারটা। কথা বলেই ফোনের নাম্বারের দিকে নিষ্প্রভ দৃষ্টি রেখে দিহাম মুচকি হাসে। অনুভূতিহীন তার নিস্তেজ সেই হাসির রেশ। বাক্য শেষ হতেই চিনি আচানক দিহামের চোখে চোখ রাখে। চিনি মনে মনে ভাবল, কথা বলার শেষে দুটো নাম্বার কল লিস্ট থেকে কেটে ফেলেছে। তবে কি নির্ণয় ভাইয়ের নাম্বারটা কাটতেই ভুলে গেছে? চিনি সত্যি কতটা বোকা, ঠিকঠাক একটা কাজ সম্পন্ন করতে পারে না। দুজোড়া চোখ চোখাচোখি হতে কপাল কুঁচকে গেল দিহামের। চিনির চোখ সতেজ স্নিগ্ধ ঘাসের প্রথম কুয়াশায় ভিজে যেন তুলতুলে হয়ে আছে। চোখ দুটো কেমন যেন লালচে হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা খুব কেঁদেছে। লম্ব রেশনের মতো চুলগুলো এলোমেলো হয়ে আছে, চেহারার বেহাল দশা। দিহাম কণ্ঠনালীতে বিস্ময় ধরে রেখেই বলল, তুমি কেঁদেছো? ফুপু কি আবারও কিছু করেছে? চিনি জবাব দেয় না। নিজের বিষণ্ণ মনের গতিহীনতা উদাসীন হয়ে এলো চিনির কণ্ঠস্বর। অতঃপর সামান্য সময় নিয়েই বলল, না। এইটুকু শব্দ ব্যয় করে বিনা বাক্যে সামনে পা বাড়ায় চিনি। হঠাৎ পেছন থেকে ধেয়ে এলো দিহামের বলা তির্যক অপ্রত্যাশিত বাক্য। যে দেশে ফিরেছে তোমার তো খুশি হওয়ার কথা, কিন্তু তুমি কেঁদে জীবন ভাসিয়ে দিচ্ছ। দিস নট ফেয়ার। দিহাম কথা না বোঝায় চিনি পেছনে ফিরে সচকিত হয়ে কিছু বলতে চাইল, তবে তার ফুরসত মিলল না। চিনি পেছনে ফিরে দেখতে পেল দিহাম কথার সমাপ্তি ঘটিয়ে কক্ষবন্দী হয়ে গেছে। চিনির রিয়াকশন কিংবা উত্তরের পরোয়া করেনি। চিনি বলল, দিহাম ভাই খানিকটা অদ্ভুত নির্ণয় ভাইয়ের মতো, তবে পুরোপুরি নয়। তবে আমার নির্ণয় ভাই সবার থেকে ভিন্ন। অপ্রাপ্তির উৎফুল্লতায় স্মৃতিরা সব মাথাচাড়া দিয়েছে আজ চিনির মনে। চিনি মোলায়েম কণ্ঠস্বর কান্নায় বুঝে আসে ফের। আগে পাছ না ভেবেই নিজের রুমে প্রবেশ করে চিনি। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, তার থেকে বেশি আক্ষেপ মনে। তাই রাতের খাবারের জন্য নিচে যায় নি। চিনির কণ্ঠে আজ যেন দ্বিগুণ আক্ষেপ। এক ঝাঁক ফেরারি পাখির দল অস্থির ডানা ঝাপটে বলছে, এমনটাই তো হওয়ার ছিল তোর সঙ্গে। বিপরীতে ফের বিষাদে ভারাক্রান্ত মনটা ক্রমশ চিৎকার দিয়ে বলছে, সব শেষ। আর বোধহয় দেখা হবে না, কথা হবে না, কোনো দিনও না। কি করে বাঁচবি তুই চিনি? মনের হাজারো চিন্তা ও কষ্টে চিনির ভালোবাসা এইসব বেড়াজাল মানতে রাজি না। যে করেই হোক চিনি নিজের ভালোবাসা প্রকাশ করবে। নির্ণয়ের শোকে বোধবুদ্ধি লোপ পেলেও ছাদ থেকে নেমে আসার মাঝ সিঁড়িতে পা ফেলতেই কিছু একটা হানা দিল তড়িৎ বেগে।
চিনির সচেতন মস্তিষ্কে। তৎক্ষণাৎ চিনি মিঠির নাম্বারে কল দিয়ে মনে করিয়ে দিল কয়েক মাস পর চিনির এইচএসসি পরীক্ষা। তাহলে তো টেস্ট এক্সাম দিতেই হবে, আর টেস্ট এক্সামের জন্য অবশ্যই তায়েবকুঞ্জবেলার বাইরে পা রাখতেই হবে চিনিকে। চিনি ঠিক জানে মিঠি পড়াশোনার ব্যাপার নিয়ে কতটা সিরিয়াস। সেখানে যদি হয় নিজের ছোট বোনের পড়াশোনার কথা, তাহলে দুনিয়ার বিপক্ষে গিয়ে হলে চিনিকে এক্সাম দেওয়াবে। সেখানে মিঠির কাছে তায়েবকুঞ্জবেলা এমন কি জিনিস। চিনি ভালো করে জানে মায়ের দ্বিতীয় রূপ হুবহু মিঠির মাঝে। মিঠিকে আটকানো এত সহজ না। যেখানে চিনি তায়েব বেলায় আছে, ব্যাপারটা জানার পরে এক মুহূর্ত দ্বিধাদ্বন্দ্বে সময় নষ্ট না করে, কাউকে পরোয়া না করে স্বয়ং তায়েব বেলায় উপস্থিত হয় এত বছর পর। না ছিল মিঠির মাঝে সামান্য ভয় কিংবা দ্বিধাদ্বন্দ্ব। এটা মোটেও চারটিখানি কথা না। ভাগ্যে সেদিন মিঠিকে কেউ দেখেনি, না হলে তায়েব বেলায় কুরুক্ষেত্র বেঁধেছে তো এতে নিশ্চিত চিনি। তাই তো চিনি উপায়ন্তর না পেয়ে মিঠিকে কল করেছে বাড়ি থেকে বের হওয়ার উপায় হিসেবে। চিনি যদি একবার তায়েব বেলা থেকে বাহিরে পা রাখতে পারে, স্বয়ং উপস্থিত হয় নির্ণয়ের সামনে গিয়ে। কোনো কিছু চিনিকে আটকাতে পারবে না। নিশ্চয়ই তখন নির্ণয় ভাইয়া তার উপর আর অভিমান করে থাকতে পারবে না। হঠাৎ করে ভয় ভীতকর মেয়েটা মাথায় কি করে এত চিন্তার মারপ্যাচ চলে এলো জানা নেই তা। একের পর এক ফোন দিয়ে আসছে চিনি। চিনি মনে মনে ভাবলো, ফুপু কখনোই চিনিকে কলেজে যেতে দেবে না, তাহলে চিনিকে যে করেই হোক দাদিকে মানাতে হবে সকাল হলেই। মিঠি আজ বেশ সকাল সকাল রেডি হয়ে বের হবে। পরনে কালো শার্ট, কুর্তির সঙ্গে বুট কাট ডেনিম জিন্স প্যান্ট, আর সঙ্গে গলায় স্কার্ফ। স্কার্ফ একটি ফ্যাশন অনুষঙ্গ যা ভিন্ন স্টাইলে পরে নিল মিঠি। পায়ে হিল পরে নিয়ে পরিপাটি রূপ ধারণ করে কালারিং চুল আয়নায় এক ঝলক দেখে নিল। মিঠি চিনির মতো ধবধবে ফর্সা না হলেও মায়াভরে রূপে চেহারায় অসম্ভব সৌন্দর্য উপচে পড়ছে। সব কিছু ঠিকঠাক থাকলে সকল সৌন্দর্যের মাঝে চোখ দুটো ফিকে পড়ে আছে। সারা রাত ঘুম না হওয়া কিংবা অধিক কান্নার ফলে চোখ দুটো যেন নিজের সৌন্দর্য হারিয়ে ফেলেছে। মিঠি আজ নিজের কাজকর্মের পাঠ চুকিয়ে তাই বেলায় ফের যাবে চিনির সঙ্গে দেখা করতে। কতদিন হয়ে গেল ছোট শিউলি ফুলকে দেখে না। কে জানে মেয়েটা কেমন আছে, কতটা ভালো আছে। এতদিন বাদে চেনা পরিচিত ছোট কলিজার বোনের গলার আওয়াজ পেয়ে নিজেকে আর সামলাতে পারছে না মিঠি। কারণ মিঠির হৃদয়টা ইতিমধ্যে দগ্ধ হয়ে আছে অচেনা অজানা আতঙ্কর আগমনে। তাছাড়া কালকের ফোন কলে কিছুতেই চিনিকে স্বাভাবিক মনে হয়নি মিঠির কাছে। এরপর চিনির এক্সাম সামনে, মায়ের কথায় মিঠিকে থমে থাকলে চলবে না। ভয়কে জয় করে মিঠি সামনে এগিয়ে সকল পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতেই হবে। মিঠি পূর্বে সেই চেনা পরিচিত গন্তব্যে ফিরে এলো। বাংলাদেশে বিখ্যাত শাড়ি অফ দ্য ইয়ার খ্যাতি নাম অর্জন করা মেয়েটা আবারও মডেলিংয়ে ফিরেছে। খবরটা সকলের কর্ণপাত হতেই বড় বড় কোম্পানি মিঠির সঙ্গে কাজ করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই তো আজ এক বড় কোম্পানির সঙ্গে ডিল সাইন করতে চলে এলো, যাদের হয়ে মিঠি এখন থেকে অফিসিয়াল প্রমোশনাল ভিডিও বানাবে। অনেক পথ পাড়ি দিয়ে মুনিয়ার কথা অনুযায়ী সেই গন্তব্যে এসে পৌঁছালো আজ মিঠি। একা নয়, মুনিয়াও কিছু ডিল সাইন করবে। মিঠির হিলযুক্ত পাজোড়া মাটিতে রাখতেই একজোড়া তীক্ষ্ণ বাজ পাখির ন্যায় মিঠির দিকে দৃষ্টি ফেলল। মিঠি কার থেকে নেমে ফিমেল হাই কোয়ালিটি রোড চশমাটা চোখে পড়ে স্টাইলিশ কদমে কোম্পানির ভেতরে প্রবেশ করে। মিঠি যে পর্যন্ত ম্যানেজারের অফিস রুম অবধি না পৌঁছেছে সেই পর্যন্ত এক মানবের ছায়া মিঠির পেছনে পথ যুগলে পিছু নিচ্ছে। অতঃপর মিঠি অফিস কক্ষে ঢুকে পড়তেই সেই ছায়া যুগল থমকে গেলে অফিস কক্ষের বাহিরে। মিঠির অফিস কক্ষে প্রবেশ করতেই ম্যানেজার চেয়ার ছেড়ে উঠে মিঠির সঙ্গে পরিচয় পর্ব বিনিময় শুরু করে দুজনের। ম্যানেজার ছেলেটা মিঠির বয়সী, অল্প বয়সে মনে হয় বেশ পদ অর্জন করেছে, দেখতে বেশ চমৎকার। সবসময় মুখে অহামিকা এক হাসি ঠোঁটের কোণে লেগেই থাকে, যেমনটি প্রথম দিকে তিহামের মধ্যে ছিল ঠিক তেমনি। ম্যানেজার ছেলেটার হাসি চোখে পড়তে মিঠির সামনে ভেসে উঠল তিহামকে ঘেরা পুরনো অতীত। ভেসে উঠল তিহামের করা একের পর এক প্রতারণা। হাই, আই এম রাহুল শেখ, বেলা কোম্পানির ম্যানেজার। নাইস টু মিট ইউ, মিরান্তা তায়েব। ম্যানেজার রাহুলের কথায় মিঠির হুঁশ ফেরে, অতীত থেকে বর্তমানে প্রবেশ করে। মিঠি হাসি বিনিময় করেই বলল, আমার পরিচয় নতুন করে আর কি দিবে? নিশ্চয়ই আমাকে খুব ভালো করে চিনেন আপনাদের কোম্পানি এবং আপনারা। আর চিনেন বলেই তো আমাকে আপনাদের কোম্পানির প্রোডাক্ট লঞ্চের অ্যাম্বাসিডার বানাচ্ছেন। রাহুল বুঝলো মিঠি অন্য 5টা মেয়ের মতো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না বা বিশেষ স্পেস খোঁজে না।
ওপেন মাইন্ডেড মেয়ে মিঠি, যা বলে সরাসরি বলে। সচরাচর এরকম মেয়ে দেখা তাই তো রাহুলের কাছে মিঠি বেশ ভালোই লাগতো। রাহুল হাসি দিয়ে বলল, আমি আপনাকে পার্সোনালি না চিনলেও বহুবার সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আপনি সেই ব্যক্তি মিস, যার নামে সোশ্যাল মিডিয়ায় কোনো নেগেটিভ সাইন আপ নেই। রাহুলের মুখ থেকে মিস শব্দ শুনতেই আবারও মিঠির চোখে মুখে অন্ধকার নেমে এলো, কারণ মিঠির কাছে মিস শব্দটা বহু পরিচিত। কোনো এক নির্দিষ্ট ব্যক্তির মুখে প্রথমবার মিস শব্দটা শুনতেই যেন প্রেমে হাবুডুবু খেয়েছে মিঠির আর বেশি ভাবল না, অতঃপর কথা না বাড়িয়ে বলল, আমি বসতে পারি? এত সময় দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, মিঠিকে বসতে বলতেই ভুলে গেছে। মিঠি আগ বাড়িয়ে বলতে রাহুল বেশ লজ্জায় পেল। অতঃপর রাহুল উদ্বিগ্ন হয়ে বলল, অবশ্যই, প্লিজ বসুন। আই এম সরি, বসুন। সরি, প্লিজ বসুন। রাহুলের তাড়াহুড়ো কথাগুলো কেমন যেন উল্টে পাল্টে গেছে। রাহুলের এইরূপ কর্মকাণ্ডে মিঠি ফিক করে হেসে দিল। মিঠির সৌন্দর্যময় হাসি দেখে রাহুলও হেসে দিল। দুজনের শব্দ কীর্তি হাসির বাহির অব্দি পৌঁছে গেছে। কেউ একজন হাত মুঠোবন্দি করে নিজের রাগকে সংযত করছে। অতঃপর রাহুল নিষ্প্রভ চাহনিতে মিঠির দিকে তাকিয়ে ফের মিঠির উদ্দেশ্যে বলল, মিরান্তা, আপনি কাগজপত্রগুলো ভালো করে দেখে সাইন করে ফেলুন প্লিজ। ওকে। আমাদের স্যার স্বয়ং আপনাকে নিজে সিলেক্ট করেছে, সেখানে আমরা 100% শিওর এটা আপনি ডিজার্ভ করেন। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনার স্যারকে যে দেখতে পাচ্ছি না। স্যার চলে আসবে ঠিক সময় মতো। অতঃপর মিঠি সমস্ত কাগজপত্র পড়ে এগ্রিমেন্ট পেপারে সাইন করে দিল। মিঠির সাইন কমপ্লিট হতেই রাহুল বলল, আজ থেকে আপনি আমাদের কোম্পানির 5 বছরের জন্য সদস্য হয়ে গেছেন। আবারও রাহুলকে ভুল বলতে দেখে মিঠি শব্দ করেই হেসে দিল। সেই সঙ্গে রাহুল সামান্য লজ্জা পেয়ে মিঠির সঙ্গে তালে তাল মিলিয়ে হাসছে। হাসির ধ্বনি ভেতরে প্রবাহিত করে বাহির অব্দি পৌঁছে যায়। মুহূর্তে দরজা নক ছাড়াই কেউ একজন রাগান্বিত হয়ে হুড়মুড়িয়ে প্রবেশ করলো রাহুলের কক্ষে। হঠাৎ তিহাম পরিপাটি রূপে হোয়াইট ফর্মাল স্যুটের সঙ্গে চোখে চিকন ফ্রেমের চশমা পরিহিত ব্যক্তি উপস্থিত হলো মিঠি আর রাহুলের সামনে। অত সময় হাসির ঝলক মুহূর্তে কালো আধারে বিলীন হয়ে গেল। তিহাম অগ্নিমূর্তি দেখতে পেয়ে থতমত খেয়ে তড়িৎ বেগে রাহুলের হাসি মাখা মুখ চুপসে গিয়ে সস্থান থেকে দাঁড়িয়ে মাথা নুইয়ে তিহামের উদ্দেশ্যে বলল, গুড মর্নিং তিহাম স্যার। তিহাম নাম শুনতেই মিঠি চোখ বন্ধ করে এক জোরে শ্বাস প্রশ্বাস নিলে, যেন এমনটাই হওয়ার ছিল। রাগের পারদে কিঞ্চিত লাগাম টানল তিহাম। প্রত্যুত্তরে কপালে সূক্ষ্ম ভাঁজ এঁটে উল্টো শুধালো রাশভারী আওয়াজে, সাইন কমপ্লিট? ইয়েস স্যার। এর মাঝে সেখানে মুনিয়াও উপস্থিত হলো। দৌড়াতে দৌড়াতে কক্ষে প্রবেশ করেই বলল, সরি গাইস, লেট হয়ে গেছে। তবে কারো মুখে কোনো সাড়া শব্দ নেই। পুরো কক্ষটা কেমন যেন গুমট বেঁধে আছে। এতগুলো মানুষ থাকতেও কেমন যেন নিঃশব্দ। রাহুল তিহামের সূচের মতো ধারারও চোয়াল দেখে নিঃশব্দে মুনিয়ার দিকে সাইন করার জন্য ফাইল এগিয়ে দিল। মুনিয়া প্রফুল্ল হয়ে ফাইলে সাইন করতে করতে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আজ থেকে আমরা সকলে একসঙ্গে কাজ করব। এমন ফর্মাল ব্যবহার করলে চলবে? জাস্ট চিল। মুনিয়ার কথায় রাহুল মুচকি হাসল, কিন্তু তিহামের চোখে চোখ পড়তেই সে সামান্য হাসিটুকু হুশ হয়ে গেল। মুনিয়ার সাইন কমপ্লিট হতেই রাহুল তিহামের উদ্দেশ্যে বলল, সাইন কমপ্লিট তিহাম স্যার। তিহাম নামটা মুনিয়ার কান অবধি পৌঁছাতেই আচানক তিহামের দিকে ভূত দেখার মতো তাকালো। অত সময় এত উচ্ছ্বাসের মুহূর্তই গুম হয়ে গেছে সকলের অগোচরে। মুনিয়া ঢোক গিলে একবার তিহামের দিকে একবার মিঠির দিকে বিস্ময়কর দৃষ্টিপাত করলো। মিঠি এখনও স্থির হয়ে চেয়ারে বসে সামনের দিকে তাকিয়ে আছে। একবারের জন্য তিহামের দিকে তাকালো না। অতঃপর শব্দবিহীন মুহূর্তেই চেয়ার ছেড়ে কক্ষ থেকে বের হতেই যাবে মিঠি। ঠিক সে সময় তিহাম বলে উঠল, ফাইনালি 5 বছরের জন্য আমার কোম্পানি বশবন্দী হয়ে গেলে মিরন্তা তাইয়েব। তিহাম চোখে মুখে প্রগাঢ় হাসি খেলা করছে। এবার মিঠির চোখ থেকে সানগ্লাস খুলে তিহামের চোখে চোখ রেখে ক্রুটি হেসে বলল, কোম্পানির বশবন্দি হয়েছি, কিন্তু আপনার নই তিহাম তাইপ। কিন্তু কোম্পানিটা তো আমার। মানুষটা তো আমি, ভুলে যাবেন না। কথা বলে মিঠি সানগ্লাস পরে কক্ষ থেকে বের হয়ে গেল। পিছনে ফেলে গেল তিহামের রাগান্বিত চেহারা। মিঠিকে চলে যেতে দেখে মিঠির পেছন পেছন মুনিয়াও ছুটল। রাহুল মিঠির যাওয়ার পানে চেয়ে আছে। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারল না। হঠাৎ করে তিহাম রাগান্বিত স্বরে বলল, মিস্টার রাহুল শেখ। ইয়েস স্যার।
আপনি মনে হয় ভুলে গেছেন এটা অফিস, হাসাহাসি করার জায়গা নয়। আর এদিক সেদিক তাকানো আমার একদম পছন্দ না। আর সেটা যদি হয় আমার পার্সোনাল কিছুর ওপরে, তাহলে তো একদমই নয়। রাহুল কি জানে কি বুঝলো, শুষ্ক ঢোক গেলে রাহুল ইতস্তত গলায় বলল। সরি স্যার। মিঠির চলার পথে মুহূর্তেই পেছন থেকে অনুভূতি হয়ে মুনিয়ার আলিঙ্গন থমকালো মিঠি। অতঃপর মুনিয়া গভীর কণ্ঠে বলল। কষ্ট কিভাবে লুকাতে হয় সেটা বোধহয় তুই খুব ভালো জানিস। মিঠি বিষাদ বিধুর অভিব্যক্তি হঠাৎ করেই মেকি কৌতূহলী ভাব নিয়ে না জানার ভাব করে বলল। আমার আবার কষ্ট কিসের? সেদিন রাতে ফোন কলে যেই তিহামের কথা বলেছিলি, বেলা কোম্পানির তিহাম তায়েব, সেই তিহাম তাই না? মিঠি দীর্ঘশ্বাস ছেড়ে উদাস কণ্ঠে ছোট করে বলল। হ্যাঁ। তাহলে এগ্রিমেন্টে তুই কেন সাইন করতে গেলি? আবার যদি তোর কোনো ক্ষতি করতে চায় তখন কি হবে? বাকি কি রেখেছে ক্ষতি করার? ভয় পাওয়ার মেয়ে আমি না। তিহাম তাইবের ভয়ে আমি গুটিয়ে থাকবো তা কক্ষনো না। তুই কি এখনও তিহামকে ভালোবাসিস? মুনিয়া কথা মিঠির মনের মাঝে এক আকাশ কষ্ট লুকিয়ে কিঞ্চিত হেসে বলল। ভালো তো বাসি, কিন্তু তাকে ভুলে যাওয়াই আমার লাইফে বেটার অপশন। হঠাৎ মুনিয়া খেয়াল করলো তিহাম হন্তদন্ত হয়ে মিঠির দিকে আসছে। মুনিয়া ভাবলো ওদের একা ছেড়ে দেওয়াই উত্তম। কথা বলার মধ্যে বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়, তাই সমস্যার প্রথমে দুজন ব্যক্তির কথা বলা সবচেয়ে বেশি জরুরি। তাই মুনিয়া চলে গেল। তৎক্ষণাৎ তিহাম মিঠির সামনে এসে পথ আটকে দাঁড়ালো। আবারও সময়ের গতিতে দুজন ব্যক্তি মুখোমুখি, দুজোড়া চোখ একজন আরেকজনকে দেখতে ব্যস্ত। নিষ্প্রভ কাতর সেই চাহনি খানিক সময় এভাবেই অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করেই তিহাম এক অপ্রত্যাশিত প্রশ্ন করে বসে। তোমার চোখ এমন দেখাচ্ছে কেন? নিশ্চয়ই আমার চোখ জোড়া খুব সুন্দর লাগছে। অবশ্য লাগারই কথা, মেঘলা ঝড় তুফানের পর তো আকাশ সুন্দরই লাগে। অতঃপর মিঠির পিনপতন চোখে তিহামকে উদ্দেশ্য করে বলল। হঠাৎ আপনাকে এত ডেসপারেট লাগছে কেন? সামহাও ও নিজের মধ্যেই নেই। মিঠির কথার মাঝে কতটা কষ্ট লুকিয়ে আছে তিহাম যেন তা অনুভব করলো। তিহাম এখনো মিঠির দিকে নিষ্প্রভ চাহনি রেখেই সূক্ষ্ম নজর বুলিয়ে রাশভারী আওয়াজে বলল। তুমি জানতে এটা আমার কোম্পানি, তাহলে কেন সই করলে? প্রতিটা বেইমানের নতুন নতুন বিশ্বস্ত গল্প থাকে, তাই কোনোটাই বাদ দিতে নেই। মানুষ কতটা নিচে নামতে পারে তার শেষ দেখবো না বুঝি? মিঠির কথার মাঝে একরাশ ব্যথা স্রোতের মতো প্রবাহিত হচ্ছে। হঠাৎ করে তিহামের কি যেন হলো, মুখ ফুটে এক প্রশ্ন করে বসল। তুমি আমায় এখনো ভালোবাসো? আমার ভালোবাসা হতে পারে একতরফা, কিন্তু আমার জন্য সীমাহীন। আপনি জিতে গেছেন আর আমি হেরে গেছি, তবে পার্থক্য একটাই, আমি ভালোবেসেছি আর আপনি প্রতিশোধ নিয়েছেন। জানেন আমি এসব কেন করেছি? কারণ আমি এখন আর আপনাকে চাই না, ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। আপনাকে দেখি আমার ভালোবাসার চেয়ে অধিক পরিমাণ ঘৃণা হয়। তিহাম কিছু বলতেই যাবে তার আগে মিঠি চোখে সানগ্লাসটা খুলে রহস্যময় কুটিল বলল। আপনার টাইম ইজ ফিনিশ। অবশ্যই এবার মাই টাইম। এবার হাঙ্গামা আমি বাঁধাবো। যতই হোক তাইব বেলার রক্ত তো আমার শরীরেও বইছে। আপনি শুধুই দেখে যান আজ আমি ঠিক কী কী করি। কথাটা বলেই মিঠি এক পা সামনে এগোতে পেছন থেকে তিহাম মিঠির হাত ধরে আটকে চোয়াল শক্ত করে গম্ভীর গলায় বলে। কোথায় যাচ্ছ তুমি? কি করতে যাচ্ছ? তিহামকে হাত ধরতে দেখে মিঠি আগুনের মতো জ্বলে উঠে বলল। হাতটা ছাড়ুন। আমার মনে হয় সেদিন আপনি আমার নরম হাতের থাপ্পড়টা ভুলে গেছেন। বাই চান্স মনে করে দিতে হবে। মিঠি কথা সম্পন্ন হতেই তিহাম মিঠির হাত ছেড়ে দেয়। তিহামকে হাত ছাড়তে দেখে মিঠি কুটিল হেসেই বলল। আমি তাইব বেলায় যাচ্ছি। কেন? আপনার বাড়ির সকলের সঙ্গে মিষ্টি আলাপ আলোচনা করতে। আমার বোনকে নাকি পড়তে দেবে না, তাই ভাবলাম আলাপ আলোচনার বড্ড বেশি প্রয়োজন। তুমি বাসায় গেলে আরো সমস্যা বাড়বে। তুমি বাসায় যাবে না, এতে চিনির সমস্যাও বাড়বে। তাহলে আপনি বলতে চাচ্ছেন চিনি পড়বে না, ওর সামনে এক্সাম দিবে না? অবশ্য আপনার থেকে এটাই আশা করা যায়। যাই হোক, আমার কাজে দখলদারি দেওয়ার চেষ্টা করবেন না। যা করার আমি করে নেব, আর যার সঙ্গে বুঝার আমি বুঝে নেব। একদম না, কিচ্ছু করবে না তুমি। চিনির কলেজে যাওয়ার ব্যবস্থা আমি করব, ওর এক্সাম দেওয়ার ব্যবস্থা আমি করব। এইগুলোর মাঝে তোমাকে জড়াতে হবে না। তিহামের কথা শুনে মিঠি সানগ্লাসটা চোখে বসিয়ে ক্রুটি হেসে বলল। ওকে, দেখা যাক কি হয়। কথা বলেই মিঠি চলে গেল। আবারও পেছনে ফেলে গেল তিহামকে। তিহাম নিষ্প্রভ চেয়ে আছে মিঠির যাওয়ার পানে।
এতে যেন মিঠির কিছুই যায় আসে না। তিহামের কাছে আজ মিঠিকে অন্যরকম লাগছে, কথাবার্তা, চাল চলন সব কিছুতেই। হঠাৎ তিহাম নিজের মাঝে কিছু অদ্ভুত অনুভূতি জেগে ওঠা অনুভব করলো। সে ভোর থেকে চিনি সালমা তাইবের হাতে হাতে কাজ করে যাচ্ছে। সালমা তাইব বারংবার বারণ করার পরেও চিনি আজ শুনছে না। উনুনের কাছে না গেলেও যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করছে সালমা তাইবকে হেল্প করতে। তবে চিনির কোনো কাজই গোছানো নয়, যেটাই ঠিকঠাক করতে যাচ্ছে সেটাই যেন উল্টো হয়ে যাচ্ছে। তবুও দাদি ফুপুর ভয়ে আপ্রাণ চেষ্টা করছে মেয়েটা। মনের মাঝে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কি আর কাজে মন দেওয়া যায়? চিনির মস্তিষ্ক দখল করে আছে নির্ণয় ভাই। খুব মনে পড়ছে নির্ণয়কে। চিনি মনে মনে ভাবলো, সে আমি হুট করেই আপনার প্রেমে পড়ে গেলাম নির্ণয় ভাই। কখন, কিভাবে, কেমন করে কিছুই মনে পড়ছে না। শুধু বুকটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। যত সময় গড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার দম আটকে আসছে আপনার দহনে। এবার আমি কি করব বলে দেন। আমি আপনার কাছে যেতে চাই, আবারও আপনাকে খুব কাছ থেকে দেখতে চাই। চিনির এই আপ্রাণ চেষ্টা দূর থেকে নজরবন্দি করছে রঙ্গনা তাইব। প্রতিদিন বসে থাকা হলরুমের সেই কাঠের চেয়ারে বসে থেকেই নজর রাখছে চিনির ওপর। চিনি যখন কোনো কাজ বারংবার ঠিক করতে গিয়ে উল্টোপাল্টা হচ্ছে, তখনই রঙ্গনা তাইব নাক মুখ কুঁচকে যাচ্ছে, বিড়বিড় করে বলছে, মাইয়া খান পুরাটা আমার পোলার লান, কোনো কিছুর আও ভাও বুঝে না, বেহুদা সময় নষ্ট করতাছে। আগে হিগান লাগবো, পরে করতে দাউন লাগবো। আমার পুলার লান সুন্দর চেহারা খানা ঘামে বিঝা জুবুথুবু হইয়া গেছে। হঠাৎ রঙ্গনা তাইব কিছু একটা ভেবে উচ্চ আওয়াজেই বলল, হক গলে মরছো নাহি? এখনো আমার লাইগা চা আনে নাই কে? রঙ্গনা তাইপের চেঁচামেচি শুনে সালমা তাইব ভয়ে রান্নাঘর থেকে বের হয়ে হন্তদন্ত হয়ে চিনির হাতে চা ধরিয়ে বলল, যা তোমা, চাটা তো দাদির হাতে দিয়ে আয়, নয়তো পুরো বাড়ি মাথায় তুলে বসবে। সালমা তাইবের কথার ভাবনা সুতো ছিল চিনির ডাকে। চিনি ঠোঁট উল্টে বলল, আমি কিছু হবে না, তুই যা, চাটা দিবি আর চলে আসবি। আমার হাতে দেখছিস তো আটা লেগে আছে, সকলের জন্য রুটি বেলছি। চিনির কিছু করার নেই। কোনো উপায়ান্তর না পেয়ে চিনিকে যেতে হলো। চিনি ভয়ে ভয়ে ধীর পায়ে রঙ্গনা তাইবের কাছে গিয়ে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, দাদিমা তোমার চা। দাদিমা শব্দটা শুনতে রঙ্গনা তাইব মাথা উঁচিয়ে চিনির দিকে তাকিয়ে চোরা চোরা চোখে চিনিকে পর্যবেক্ষণ করলো। চিনি চায়ের কাপটা দিয়ে যেই না পালাতে যাবে অমনি রঙ্গনা তাইব ঝাড়ি দিয়ে বলল, ওই মাইয়া, ঢ্যাং ঢ্যাং করে কই যাস? আয় আমার কাছে আয়। চিনি কোনো প্রত্যুত্তরই করে না। ভয়ে আতঙ্ক মন নিয়ে দাদির কাছে গেল। রঙ্গনা তাইব মুখ অন্যদিকে ঘুরিয়েই বলল, আমার পাখানা টিপ্পা দে, ব্যথা করতাছে মেলা। রঙ্গনা তাইবের কথা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে পিছন থেকে রিনা খান বলল, পা টিপতে বলছো ভালো কথা, এই মেয়ের কাছে আবার কৈফত দিতে হইব? ব্যথা করছে নাকি করছে? মেয়ের কথায় রঙ্গনা তাইবের চোখ মুখ কুঁচকে গেল। মনে মনে আওড়ায় পাকনামি করতে আয়া পড়ছে। এর জ্বালাই নাতনিটার লগে দুইটা কথাও কওয়ার উপায় নাই। ছিনি বিনা বাক্য ব্যয় সেই কখন থেকে রঙ্গনা তাইবের পা টিপছে, মুখ দিয়ে একটা টু শব্দও করেনি। রঙ্গনা তাইব চিনির ধৈর্য দেখে বেশ অবাকই হলো। তার মানে আমি যেমন ভাবছি ঠিক তেমন হুবহু আমার পোলার লান। মনে মনে কুটি কুটি হেসে বলল, এই মাইহার তো আমার মনে ধরছে। রিনা খান এসে ডাইনিংয়ে বসে আঙুর চিবোচ্ছে আর চিনিকে পা টিপতে দেখে মজা নিচ্ছে। এর মাঝেই তিহাম প্রবেশ করলো তাইব বেলায়। তিহামকে অফিস থেকে ফিরে আসতে দেখে রঙ্গনা তাইব উদ্বিগ্ন হয়ে বলল, দাদু ভাই, তুমি এই সময় বাড়িতে আইছো কে? গায়ে গত্তর কি খারাপ হইছে? জ্বর আইছে নাকি? তিহাম মুচকি হেসে দাদির কাছে আস্তে আস্তে বলল, তুমি চিন্তা করো না দাদিমা, আমি একদম সুস্থ। তোমার সঙ্গে দরকারি একটা কথা ছিল, তাই কথাটা বলতে এসেছি। কি কথা দাদু ভাই? তিহামও চিনির মতো দাদির পায়ের কাছে বসে পড়ল। দাদিমা, আমি চাই চিনি পড়াশোনা করুক। চিনি তো খুব ছোট্ট, অবুঝ বাচ্চা মেয়ে। এখন ওর পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত হবে না বোধহয়। তিহাম আর চিনিকে এক সঙ্গে রঙ্গনা তাইবের পায়ের কাছে বসে থাকতে দেখে রঙ্গনা তাইবের চোখ জোড়া যেন জুড়িয়ে গেল। তিহামের কথা শুনে রঙ্গনা তাইব কিছু বলার পূর্বেই রিনা খান রাজহংসীর ন্যায় ক্ষিপ্র চাহনি ছুড়ে চেঁচিয়ে বলল, আমরা কি ছোট ছিলাম না বুঝি? আমার পড়া তখন বন্ধ কইরা বিয়া দিছে কেমনে? একটা অকর্মা ছোট লোকের কাছে বিয়া দিয়ে জীবন নষ্ট করছে। ওর বয়স কি আমার পার কইরা আসেনি? এই মাইয়া কিসের ছোট অবুঝ? যার মা শহর চৈশা বেড়ায়
সেই মায়ের মেয়ে অবুঝ ছোট হয় কেমনে? রিনা খানের কথা শেষ হতেই উপর থেকে ভেসে এলো দিহামের বলা কিছু অরুচিকর কথা। তোমার সঙ্গে চিনির তুলনা নাকি ফুপু? তোমাকে কি আর আদেই বয়সে বিয়ে দিয়েছে নাকি? স্কুল না গিয়ে ঝোপঝাড়ে বৈশা টাঙ্কি মারতা, তাই তো ওইটুকু বয়সে যারে পাইছো তারে গলায় ঝুলাই দিয়ে দিচ্ছে। বাছাবাছি করার টাইম ছিল না যে। রিনা খান প্রত্যুত্তরে কিছু বলবে তার ফুরসত মিলল না। তার আগেই রঙ্গনা তাই মেয়ের হয়ে ঝাঁঝিয়ে খ্যাক খ্যাক করে গেল। ক্রন্দনরত আওয়াজ কানে ভেসে আসতে উদ্বিগ্নতার মাত্রা দ্বিগুণ হলো সকলের। রঙ্গনা তাই তেতে উঠেই বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মেয়েরে এই সব কইতাছ? বজ্জাত স্যামরা, তোরে এসব কে শিখাইছে? কে বলছে এইসব? তোর মা? হলরুমের এত চেঁচামেচি শুনে দৌড়ে এলো সালমা তায়েব। সালমা তায়েব কিছু বুঝে ওঠার আগেই রিনা খান তুই তোকারি করে বলল, তুই তোর ছেলেকে আমার নামে এইসব বলতেছস? আমি এসব করতাম বলে আমাকে বিয়ে দিয়েছিস? ও না কইলে ওর পোলা কেমনে কইছে? গাইয়া ভূত্রে বিয়া করাইয়া আনছিলাম আমার পোলারে দিয়া, জীবনটা শেষ কইরা দিছে। সবাই বুদ্ধি কইরা আমার পোলা আর জামাইরে মারছে। দুজন এক নাগারে বকেই যাচ্ছিল সালমা তায়েবকে। চিনি ফুপু আর দাদির সম্পূর্ণ এক নতুন রূপ, ভিন্ন সত্তা দেখছে। চিনি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল। দাদি ফুপুর এই রূপ দেখে চিনির হাত পা রীতিমতো কাঁপছে। এক্ষুনি বক্ষভেদ করে কলিজাটা জমে এলো বলে। চিনি স্বপ্নেই ভাবেনি পড়াশোনা করার কথা উঠলে বাড়িতে এমন হট্টগোল বেঁধে যাবে। তবে দিহাম পূর্বের থেকে অন্যদিকে ফিরে আছে, যেন কিছুই শুনছে না। এক পর্যায়ে হুট করে রিনা খান তেড়ে গেল সালমা তায়েবের দিকে। মনে হয় এই বুঝি গায়ে হাত তুলবে। তবে এমন কিছু ঘটার পূর্বে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো দিহাম। রিনা খান আর সালমা তায়েবের মাঝখানে দিহাম। সালমা তায়েব নিরুপায় হয়ে কেঁদেই যাচ্ছে। আমার মায়ের সামনে আসার সাহস হলো কি করে? আমার মা কেন এসব বলবে? তুমি এমন কিছু বলেছিলে বুঝি? তুমি যদি এমন কিছু না করে থাকো তাহলে মা কি করে বলবে? আমাকে তো সামনে গলিয়ে দোকানদার দুদু মিয়া বলেছে। আমি তো আর এক চোট ঝগড়া করে আসছি এইসব নিয়ে। বাই দ্য ওয়ে, এমন কিছু না হলেও তোমরা মা মেয়ে ছ্যাত করে উঠলে কেন? মুহূর্তে এত সময়ের মা মেয়ের তোলপাড় থমকে গেল। মা মেয়ে শাক দিয়ে মাছ ঢাকার মতন একজন তোতলাই আর একজন আমতামতা করে বলল, সব মিথ্যা, আমরা কই ছ্যাদ করে উঠলাম। তিহাম অন্যদিকে তাকিয়ে থাকলেও ছোট ভাইয়ের বান্দরামিতে মৃদু হাসল। ঠিক সবটা সামলে নিয়েছে। দিহামের ব্যাপারটা সামলে না নিয়ে উপায় ছিল না, কারণ ঘুরে ফিরে ভাবেনি মায়ের দিকে আঙুল উঠবে। অতঃপর পরিস্থিতি আগে থেকে বেশ স্বাভাবিক হলো। রঙ্গনা তাই পূর্বের নাই চেয়ারে বসে শান্ত স্বরেই বলল, কাল রাতে সাহারিয়া আমার কাছে ঠিক একই আবদার করছে, এই মাইয়ার যেন পড়তে দেই, কি এর পরীক্ষা টরীক্ষা দিব বলে। আমি সারা রাত বেহান ভাইবা দেখছি, যেই পরীক্ষা টরীক্ষা দিতে চায় দেখ, তারপর সব বাদ। মা, আহ চুপ থাক বাবু, আমার কথা শেষ কথা, আর কোনো কথা হইব না। চিনির পরীক্ষা দিতে হলে ওকে আজকে কলেজে যেতে হবে। নেক্সট উইকে চিনির টেস্ট এক্সাম। ইনিশিয়ালি ক্লাস করতে হবে ফাইনাল পরীক্ষা অবধি। রঙ্গনা তাই কপাল কুঁচকে চিনির দিকে দৃষ্টিপাত করে বলল, যাওন লাগলে যাইব, এত কথা কি এর? দাদির অনুমতি পেয়ে ঘাবড়ালো মেয়েটা। চোরা চোখে দাদির পানে দৃষ্টি নিক্ষেপ করে শুষ্ক একটা ঢোক গিলেই শুধালো, সত্যি দাদিমা? রঙ্গনা তাই বেশ ভাব নিয়ে পান চিবাতে চিবাতে বলল, রঙ্গনা তায়েবের এক কথা মানে শেষ কথা। জামাইয়া পোশাক পাল্টাইয়া ভালা পোশাক পইরায় তিহাম তোরে নিয়া যাইব। রিনা রাগে রাগে গজরাতে গজরাতে সচকিত হয়ে কিছু বলতে চাইল, তবে তার ফুরসত মিলল না। সালমা তায়েব এত সময় কান্না করলে চিনিকে পড়তে দিবে শুনে বেশ খুশি হলেন। মুহূর্তে খুশিতে চিনি সর্বাঙ্গে জড়িয়ে পড়ল আনন্দ উল্লাসে। চিনি বিশ্বাস করতে পারছে না চিনি আজ তায়েব বেলা থেকে বাহিরে বের হবে। চিনি ঝটপট ওপর থেকে সাদা চুড়িদার পরে নিচে নেমে এলো। লম্বা চুলগুলো বেনি করে এক সাইডে যত্নে ফেলে রাখে। মুখে কোনো প্রসাধনী না থাকা দরুন যেন আরও বেশি সুন্দর স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। অসম্ভব সুন্দর লাগছে। চিনি নিচে নামতেই সকলে চিনির দিকে তাকিয়ে আছে। রঙ্গনা তায়েব যেন চোখ ফেরাতে পারছেন না চিনির দিক থেকে। দিহামও নিষ্প্রভ চাহনিতে তাকিয়ে আছে চিনির পানে। দিহাম আগে আগে বেরিয়ে গেল, পরপরই তিহাম আর চিনি একসঙ্গে বের হলো। রঙ্গনা তায়েব নিখুঁত চাহনিতে এদের দিকে তাকিয়ে আছে। রিনা খানের মনের খানিকটা সন্দেহ হলো।
নিশ্চয়ই তার মায়ের মনে কিছু চলছে। রিনা খান রঙ্গনা তাইবের সামনে গিয়ে বলল, এত ঝামেলার মধ্যে এই উটকো ঝামেলাটাকে কেন এনেছো বাড়িতে? এই মাইয়া আসার পর থেকে দিহামের মুখ চুলতাছে বেশি। তবে রঙ্গনা তাইব রিনা খানের কথার দিকে কোনো মন নেই। এখনো চিনি আর তিহামের যাওয়ার দিকে তাকে কি যেন ভেবে মনে মনে কুটকুট করে হাসছে। এবার যেন রিনা খানের সন্দেহ আরও বেশি বাড়ল। তুমি ওই দিকে তাকে কি ভাবছো মা? ধরা পড়ে যাওয়া চোরের মতো নিজের দোষ ঢাকতে রঙ্গনা তাইব ঝাড়ি দিয়েই বলল, ঢেকির কসকসি বন্ধ কর। কি ভাবমু আর? তোর মতো সেমরি পয়দা কইরা জীবনে কি পাপ কামাইছি তাই ভাবতাছি। মানুষ তোরে নিয়া এখনো গাওয়াগাই করে। তুই ভাব তুই কেমন চরিত্রের। এমনি এমনি ওইটুকু বয়সে বিয়া দিছি নাকি? এলাকায় এই বেলায় আইয়াও গাওয়াগাই করে তোরে নিয়া। এক একরে বাপের লান হইছত চরিত্রহীন। এই নিয়ম, এই তো মাইয়া গো ছোটবেলায় বিয়া দেওয়া, তাই বিয়া দিছ। আমার দোষ দেখাও কে? তুমি আমার বাপেরে বললা যে তুমি ভালা না, সারা জীবন বাপের দোষ খুঁজা বেড়াইছো। আগে নিজে ভালো হও। রঙ্গনা তাইব মুহূর্তে নিজের খেই হারালো। মেয়ের কথা শুন না এবার জ্বলন্ত লাভার মতো জ্বলে উঠে বলল, তুই কি কইলি আমারে? আমি হইলাম আলেমের মাইয়া, সারা জীবন পর্দা করছি। তুই রঙ্গনা তায়েবের চরিত্রে আঙ্গুল তুলোস? এত বড় মুখ তোর? আমি তোর মতন লাং খুঁজা বেড়াই, লাং খুঁজতে যাই? তোর আর তোর মাইয়ার মতো আমার ভাবস? আমার মুখ ছুটাবি না একদম। তুমি আমারে বলছো ভালো কথা, আমার মেয়েরে নিয়ে কিছু বলবা না। রঙ্গনা তাইব শান্ত ভদ্র সত্তাটা হুট করে প্রচণ্ড তেজের আড়ালে মিলিয়ে গেল কোথাও। রাগে গজগজ করতে করতে চোয়াল শক্ত করে বলে উঠল, তুই যেমন তোর মাইয়া তো তেমনই। বুঝি না যেমন 2 দিন পর পর তোরা কি করতে যাস? তোর মাইয়া এখনো বাড়িতে আসার খবর নাই। বাইরে গিয়া টুর মারাইয়া বেহালাপানা কইরা এসোস। আমি যেমন বুঝি না কিছু। তোর মাইয়া কি ফিন্দে না ফিন্দে, সিরা ফারা জামা, বেটারা চাইয়া থাহে তোর মাইয়ার দিকে। তোগো মায়েজি থেকা আমার সুন্দরী নাতিন 1000 গুণ মেল্লা ভালা আছে। এক নাগারে এসব বইলা থামল। নির্ভেজাল যে কেউর মনটা কুলসিত হবে যদি প্রত্যাখ্যানের অসহ্য দুজনের ঝগড়ায় দেখে। তবু যেন রঙ্গনা তাইব সাপের ফেনা তুলে ফুসফুস করছে, এখনও যেন শান্ত হয়নি, আরও বলার জন্য প্রস্তুত হচ্ছে। রঙ্গনা তাইবের চরিত্রে আঙুল তুলছে বলে কথা। রিনা খান শুষ্ক ঢোক গিয়ে মনে মনে আওড়ায়, মারে চেতাই দিছি রে এই বেলায়, না জানি আগের বারের মতো বাসা থেকে তাড়ায় দেয়। আর কিছু পাই না, শেষমেশ চরিত্র নিয়ে বলতে গেলাম কেন? রঙ্গনা তাইব সব সহ্য করবে, কিন্তু যদি কেউ চরিত্র নিয়ে কথা বলে তখনই অগ্নিরূপ ধারণ করবে। আহ চুপ করো, আমার ভুল হয়েছে মা, আমি আর এইসব বলবো না। মুখ ফসকে বের হয়ে গেছে, ইস্যু তো আজই ফিরবো। কেন তোমার নাতনির নামে এসব বলছো? মানুষ শুনলে কি বলবে? আমার মেয়ে মডেলিং করে তাই ওরকম পোশাক পরতে হয়, আর কিছু ছেলে ফ্রেন্ড আছে তাই বলে তুমি এসব বলবে? সালমা তাইব রান্না ঘর থেকে সব শুনছে। মা মেয়ের গলায় গলায় ভাব হলেও প্রায় এমন লেগে থাকে। এগুলোতে অভ্যস্ত হয়ে গেছে সালমা তাইব, এ আর নতুন কিছু না। দিহাম অফিসে ফিরে গেছে সে কখন, তবে সমস্ত ভার দিহামের ওপর দিয়ে গেছে। বড় ভাইয়ের আদেশ এবং কলেজের টুকটাক কাজকর্মের জন্য দিহাম ভাইকে মানা করেনি। সেই কখন কলেজের পাট চুকিয়ে বসে আছে। এখন তো প্রায় সন্ধ্যা হতে চলল। চিনি যে কোনো কিছু করবে সেই উপায়টুকু নেই। দিহাম চিনির পেছনে আঠার মতো লেগে আছে, একদণ্ড ফুরসত দিচ্ছে না মেয়েটাকে। মাঝে মাঝে মনে হয় দিহাম ইচ্ছে করেই চিনির সঙ্গে এমনটা করছে। চিনি কখন থেকে নখ কামড়াচ্ছে, ভেবে যাচ্ছে একের পর এক ভাবনা কিভাবে দিহাম থেকে মুক্তি পাবে। চিনির যে নির্ণয়ের সঙ্গে দেখা করতেই হবে যে কোনো মূল্যে। কি হলো, বাসায় যাবে না? আমার ফ্রেন্ড নুসরাত এসেছে, দেখলেন না? আপনার থেকে ফোন নিয়ে তাকে কল করেছি। ও আচ্ছা, তোমার ফ্রেন্ড কি সিঙ্গেল? দিহামের অপ্রত্যাশিত কথা শুনে চিনি পিনপতন দৃষ্টিতে দিহামের দিকে দৃষ্টিপাত করলো। চিনির এইরূপ চোখের চাহনি দেখে দিহাম মুচকি হেসে বলল, কি বলবো বলো,
আশেপাশে কেউ তো আমার চোখেই দেখছে না, তাই ভাবলাম মানে কারে দৃষ্টি আকর্ষণ করা উচিত। কথা বলেই দিহাম চিনিকে চোখ মারল। দিহামের কথায় চিনি আশেপাশে চোখ বলিয়ে দেখল আশেপাশে কোনো মেয়েই নেই। দিহাম ভাইকে তাহলে তার উদ্দেশ্যে বলল কথাটা? এরূপ কথাটা ভাবতেই চিনির বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। নির্ণয় চেহারা স্পষ্ট হয়ে চোখের সামনে ভেসে উঠল। মুহূর্তে চিনি শুষ্ক ঢোক গিলে দিহামের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। চলে ওইদিকে যাই। কথা বলেই চিনির হাত ধরে ওই দিকে যেতেই নিবে, এর পূর্বেই চিনি বিদ্যুৎ বেগে দিহামের থেকে 4 কদম পিছিয়ে গেল। চিনির এইরূপ প্রতিক্রিয়ার প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই চিনি জড়তা নিয়ে বলল, কতবার বলেছি আমার কাছে আসবেন না, আমার স্পর্শ করবেন না। আমি মেল ফোবিয়াতে আক্রান্ত, আমার সহ্য হয় না কারো স্পর্শ। এক নাগারে কথাগুলো বলল। চিনির কথা শেষ করতেই দিহাম লক্ষ্য করলো মুহূর্তেই চিনিকে খানিকটা অস্বাভাবিক লাগছে। মেয়েটা হঠাৎ ঘামছে, চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে সেই দৃশ্য। কোথা থেকে যেন সন্ধ্যার আধারে ঘেরা রাতের মতো সমস্ত ভয় এসে আঁকড়ে ধরেছে। থুতনিতে কাঁপন ধরিয়ে দিয়েছে মেয়েটার। এক্ষুনি বক্ষ ভেদ করে কলিজাটা জমে এলো বলে দিহামের আর বুঝতে বাকি নেই চিনি প্যানিক করছে। চিনি, রিল্যাক্স, ওকে ফাইন, আমি আর তোমাকে টাচ করব না। এই যে দেখো আমি তোমার থেকে কত দূরে আছি। দিহাম চিনির থেকে আরো খানিকটা দূরে গিয়ে বলল। চিনি নিজেকে স্বাভাবিক করার যথেষ্ট চেষ্টা করে। অতঃপর চিনি দিহামের উদ্দেশ্যে বলল, পানি খাবো। দিহাম অযথা গায়ে গুই করে সময় নষ্ট না করে দ্রুত পানি নিয়ে আসতে চলে গেল। দিহাম দোকান থেকে পানি নিয়ে আসতেই চোখ আটকে গেল ভার্সিটির পেছন সাইডে। সেখানে প্রায় অনেক মানুষের ভিড়। যারা দাঁড়িয়ে আছে সকলেই ভার্সিটির বেশ প্রভাবশালী ব্যক্তি কিংবা রাজনীতিতে যুক্ত। সবার সঙ্গে চলাফেরা না থাকলেও বেশ কয়েকজনের সঙ্গে দিহামের ওঠাপড়া আছে বললেই চলে। দিহাম কৌতূহলবশত কিছুটা এগিয়ে গেল। জায়গাটা ছিল ভার্সিটির পেছন সাইডের একাংশ। এই দিক দিয়ে এক সরু রাস্তা চলে যায় জঙ্গলের দিকে। রাস্তা খুব সচ্ছল ও সুন্দর হলেও জঙ্গলের রাস্তা নিরাপদ নয়, তাই তো কেউ এই রাস্তা দিয়ে দিনের বেলায়ও চলাচল করে না। তাছাড়া এইদিকে চলাচলের ব্যাপারে কিছু সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে, আর ভার্সিটির পেছনেও কিছু করার জন্য নিষেধ রয়েছে। তাই সচরাচর ওদিকে গিয়ে কেউই কিছু করার স্পর্ধা দেখায় না, কেউই না। কিন্তু আজকে সকল নিয়ম নীতি ভেঙে হুট করেই কি অ্যারেঞ্জ করা হচ্ছে সেদিকে? দিহামের মনে বেশ কৌতূহল জাগ্রত হচ্ছে। অতঃপর পায়ে পায়ে হেঁটে সামনে যেতেই দেখলো ভার্সিটির পেছন সাইড থেকে ধরে জঙ্গলের রাস্তার দুই সাইডে ছোট লাল নীল হলুদ পতাকা দিয়ে সাজানো হচ্ছে, যেমনটা রেসিং রোডে সাজানো হয়। রেসিং ব্যাপারটা চোখে পড়তেই এতে যেন দিহামের কৌতূহল আরও এক ধাপে বেড়ে গেল। অতঃপর চেনা পরিচিত একজনকে জিজ্ঞেস করলো, এখানে কিসের আয়োজন হবে? ছেলেটা আনন্দে উল্লাসে বলে উঠল, আজ রাতে এখানে কার রেসিং হবে। কথাটা শুনতেই দিহাম অবিশ্বাস চোখে ভ্রু কুঁচকেই বলল, হাউ ইজ পসিবল? বাংলাদেশ কার রেসিং? কে করছে এগুলো? ভার্সিটি প্রফেসর জানে? সব অ্যারেঞ্জ করেছে বিশেষ কোনো আগন্তুক, তাকে আমি চিনি না। ভার্সিটি থেকে ওপর মহল সবকিছু সেই ব্যক্তি সামলাচ্ছে, আমরা শুধু ভার্সিটির বড় ভাইদের কথা অনুসারে কাজ করছি। দিহাম ভাবলো এই ইল্লিগেল কর্মকাণ্ড করার এত সাহসকার বাহিরের দেশের মতো বাংলাদেশের রেসিং। আপাতত দিহাম অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ভেবে উপভোগ করাই শ্রেয়। তাই দিহাম খালি মুখে শুষ্ক ঢোক গিলে ভাবলো, আমার কাছেও রেসিং কার আছে, আমি পার্টিসিপেট করতে পারবো। কার রেসিং হবে ভেবেই খুশির পারদে চকচক করে ওঠে দিহামের দুই চোখ। হঠাৎ করে দিহাম সেই ছেলেকে বলল, শোনো, আমি রেসিং পার্টিসিপেন্ট করব। আমি এসব বিষয় কিছু জানি না, আমাকে বললে মনে হয় না কাজ হবে। দিহাম সিদ্ধান্ত নিয়ে নিল ছেলেটি নিয়ে দিহাম সিদ্ধান্ত নিয়ে নিল চিনিকে নিয়ে কার রেসিং এনজয় করবে। চিনিও মানা করেনি, কারণ নুসরাত তিনা অপেক্ষাকৃত চিনি। নুসরাত পুরোপুরি চিনিকে ইনফর্ম না করলেও এটুকু বলেছে আজ নির্ণয়ও এখানে আসবে। যেখানে নির্ণয় আসবে সেখানে দিহামের সঙ্গে এখানে না থাকার দ্বিমত পোষণ করার প্রশ্নই ওঠে না। রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে, সেই সাথে রাত ক্রমশই বাড়ছে নিজের নিয়ম অনুসারে। আজ যেন রাতের আকাশে থালার মতো বড় চাঁদের আলো তীর্যক, যেন গোটা আকাশ আজ চাঁদের দখলদারিতে। সেখানে অন্ধকারে স্থান নেই। তবে আজ চিনির মনে না আছে কোনো ভয়, না আছে সময় নিয়ে দুশ্চিন্তা, শুধু লেগে আছে নির্ণয়কে দেখার একাকাশ তৃষ্ণা। দিহামের সঙ্গে রাস্তায় পায়ে পায়ে পা চলতেই কার রেসিং স্থানে আসতেই চিনি দেখলো পুরো জায়গাটা আলোকিত। আলোক রশ্মির জন্য চোখ ধাঁধিয়ে উঠেছে। এর মাঝেই দিহাম উত্তেজনায় বলে উঠল, অলরেডি রেসিং শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি এসো। ও দিহামের কথায় চিনি সচেতন মস্তিষ্ক সামনে লক্ষ্য করতেই দেখতে পেল রাস্তার দুধারে থ্রিলিং মানুষদের শয়ে শয়ে ভিড়। দেখেই বোঝা যাচ্ছে ছেলে মেয়েগুলো কলেজ ভার্সিটির। সেই গাদাগাদি ভিড়ের মাঝে গলিয়ে চিনিকে নিয়ে সামনে যেতে পারছে না দিহাম।
কারণ চিনি মেইল ফোবিয়ার জন্য ভিড়ে থাকতে পারবে না। দুইজন জায়গা করে নিল রেসিং লাস্ট পয়েন্টে, যেখানে পুরো রেসিং কমপ্লিট করে কারগুলো এসে থামবে, কারণ সেখানে হাতে গোনা বিশেষ কয়েকজন ছাড়া ভিড় নেই। তাছাড়া বাকি দু সাইডে ভিড় জমে আছে, তবে চিনি সেখানে দাঁড়াতে কেউ বাধা দেয়নি। এটাই আশ্চর্য বিষয়। চিনির সঙ্গে দিহামও এসে দাঁড়ালো। শিট, কার রেসিংটা শেষ পর্যায়ে। চিনি আর দিহাম আশেপাশে ছিল। চিনি এখানে আসতে চায়নি বলে এত দেরি হয়ে গেছে, কারণ চিনি কাতর চোখ জোড়া রাস্তার দিকে ছিল কারো অপেক্ষায়। ওরা যতক্ষণে এসেছে ততক্ষণে কার রেসিং ইতিমধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত। চিনির কাতর চোখ জোড়া বারংবার পেছনের দিকে ফিরে কিছুক্ষণ পরপর রাস্তার দিকে পথ গুনছে। এর মধ্যেই চিনি শুনতে পেল অডিয়েন্সদের মুখে এনসি এনসি নামের উচ্ছ্বাসের ধ্বনি। চিনি যেন আকাশ থেকে পড়ল। এত আগ্রহ আর হইচই দেখে একটু হলে কৌতূহল ছিল চিনির মাঝে, তবু ফিরে দেখেনি মেয়েটা সেই দিকে। এবার বিস্ময়কর নজরে সামনের দিকে তাকালো। এর মাঝে দিহামের ফোনটা বারংবার বেজে উঠছে। দিহাম অনবরত ফোন করেই যাচ্ছে। এত হইচইয়ের মাঝে কথা বুঝবে না বলে চিনির উদ্দেশ্যে বলল, ভাই কল দিচ্ছে, কলটা রিসিভ করে আসি। তুমি এখানে দাঁড়াও, আমি যাবো আর আসবো। দিহাম কথাটা বলে পাশ কাটিয়ে কিছুটা দূরে গেল ফোনটা রিসিভ করতে। কে জানি চিনি দিহামের কথা শুনলো কিনা। চিনি হতভম্ব হয়ে সামনের দিকেই তাকিয়ে আছে। এনসি মানে কাকে বোঝাচ্ছে? কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতেই ভেতরে অদ্ভুত অনুভূতি ভিড় করেছে চিনির মাঝে। চারিদিকে এনসির জয় জয়কার শুনে চিনির মাথায় ঢুকছে না কার কথা বলছে এরা। চিনি এবার সচকিত হয়ে কারগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে। চিনি দেখতে পেল সকল কারকে পেছনে ফেলে রেড কালার কারটি ক্রমশই এগিয়ে আসছে চিনির দিকে। গাড়িটি যত তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে আসছে ততই হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে আশেপাশে থাকা উচ্ছ্বাস বহিঃপ্রকাশ করা মানুষগুলো। সেই একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে যুবক যুবতীরা। ছেলেদের থেকে যেন মেয়েরা বেশি উন্মাদ হয়ে উঠেছে এনসির জন্য, যা এইটুকুন জায়গা ধরেই মানুষের ভিড় করে চাপতে আছে। চিনির চোখের পলকে কার স্ট্যান্ড করলো চিনির সামনে লাল পতাকা ক্রস করে। তবে এনসি নামক এত চেয়ারাপেও কোনো রূপ হেলদোল নেই গাড়ির ভেতরের মানুষটার। খুবই স্বাভাবিক মুখভঙ্গি, চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশমাত্র নেই তার মুখে। অতঃপর সামান্য কিছুটা দূরত্ব থাকলে নির্ণয় কার থেকে নামতে দুজন ব্যক্তি মুখোমুখি হলো। স্টাইলিশ ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো ঘাড় অবধি হতেই ঘাড়ের ট্যাটু স্পষ্ট। ক্লিন সেভ করা চোয়াল এবং পুরনো সেই বডি স্ট্রাকচারে জেন্টলম্যান লাগছে নির্ণয়কে। পুরনো সেই সুদর্শন মহাপুরুষ, স্টাইলিশ কিংবা মুভি সুপারস্টার নায়ক বললে হয়তো মানানসই হবে বাক্যটা। হাতে ব্র্যান্ডেড ঘড়ি আর বরাবরের মতোই শরীর পুরো কালো দিয়েই মোড়ানো। মুহূর্তে যেন সময় থমকে গেল, ঘড়ির কাঁটা টিকটিক করা বন্ধ হয়ে গেল। আশেপাশে সকল মানুষ উধাও হয়ে গেল। শুধু দুপ্রান্তে দুটো অপারগতা সত্তা দাঁড়িয়ে আছে। কত যুগ যুগান্তর ধরে দেখা না নির্ণয়ের তির্যক আঁকি পলক। তৃষ্ণার্থ ব্যাকুল হয়ে চিনিকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে নির্ণয়। কালো অন্ধকারের মাঝে যেন চিনি শুভ্র পরি। চিনির মনে হচ্ছে কত দশক পরে যেন চিনি নির্ণয়কে দেখছে। নির্ণয়কে দেখা মাত্র চিনির সকল চিন্তা উদাসীনতা সবকিছু মুহূর্তে গায়েব হয়ে গেল। স্পন্দনের গতি ধাপে ধাপে বেড়েই চলেছে চিনির। আজ স্পষ্ট সেটা অনুভব করছে এবং এমন হওয়ার কারণটাও চিনির মুখস্থ। চিনি এখন আর নিজের অনুভূতি নিয়ে সামান্য দ্বিধাদ্বন্দ্বে ভোগে না। আজ যেন নির্ণয়ের প্রেমে পড়ার প্রথম অনুভূতি অনুভব করলো চিনি। যেরকম প্রেমের কথা কখনো ভাবতে পারেনি চিনি চায় প্রথম দেখার মতো আজকে দেখা হোক ঘূর্ণিঝড়ের গতিপথ পাল্টে যাওয়ার মতোই হুট করে নির্ণয়ের কাছে আসা। আজ যাকে এক দেখাতেই চিনির হৃদস্পন্দন গতি হারাচ্ছে, ভিতরে সুপ্ত অনুভূতিরা মাথাচাড়া দিয়ে একযোগে বিদ্রোহ করে বলছে প্রেমে পড়ার নিদারুণ যন্ত্রণায় নীল হোক তার হৃদয়। সামলাতে পারবি তো চিনি? তাকে মস্তিষ্ক নয় বরং মানসপটে আটকাতে হবে তো। চিনি শরীরের ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে শুধুমাত্র অন্তর দিয়ে অনুভব করতে পারছে নির্ণয়কে আজ, যাকে না দেখতে পেয়ে এবং একবার কথা বলার জন্য আজ কিছুদিন পাগল পাড়া হয়ে আছে সে। চিনির শরীর মন এমনকি সমগ্র অস্তিত্ব আকস্মিক আন্দোলন করে উঠছে। আমার ভালোবাসা, আমার স্বামী, খুশিতে আত্মহারা চিনি। একটা সুমিষ্ঠ প্রাণচঞ্চল হাসির তরঙ্গে অভাবনীয় মাদকতা ছড়িয়ে পড়ছে চিনির কর্ণকুহরে, যার দরুন নিজের অজান্তেই পুরোপুরি নিশ্চল হয়ে পড়েছে। অডিয়েন্সের সকলের চোখ চিনির আর নির্ণয়ের ওপর, যেন জনপ্রিয় মুভি বেস্ট সিনটা সকলের চোখের সামনে ঘটছে। কিছু সময় এভাবে কেটে গেল চিনির ভাবনার মাঝে। এত সময় নীরবতাকে পায়ে ঠেলে সরিয়ে দিয়ে নির্ণয় সামনে এগিয়ে আসছে। এর মাঝে জিয়াং, আদনান, তিনা, নুসরত সকলে সেইখানেই উপস্থিত হলো। জিয়াং, নুসরত, আদনান, তিনা প্রত্যেকটা মানুষ নির্ণয় আর চিনির দিকে গভীর নজরে চেয়ে আছে। সকলের চোখে মুখে
কৌতূহলের পাশাপাশি ভীতিকর ছাপ সুস্পষ্ট। নির্ণয়কে চিনি সামনে আসতে দেখে আকস্মিকতায় ঘটনায় হতভম্ব হয়ে গেল আদনান সহ সকলে। জিয়াং ভয়ে বিষয়ে আপনা আপনি ফাঁক হওয়া ঠোঁট জোড়া সকলের মাঝ থেকে জিয়াং বলে উঠল, অ্যান্সি আর চিনিকে সামনাসামনি ভাবতেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। এখন তো সত্যি সত্যি ওরা সামনাসামনি, তোর একটু ভাব এখন আমার কি অবস্থা। সকলের ভাবনা চিন্তা পেছনে ফেলে নির্ণয় চিনিকে ক্রস করে সামনে এগিয়ে গেল। ওদিকে চিনির ব্যাপারটা বোধগম্য হতেই পিলে চমকে পেছনে ফিরেই বাক্য ছুড়ল চিনি। নির্ণয় ভাই, একবার, দুইবার, তিনবারের সময় চিনি ব্যস্ত হয়ে দৌড়াতে লাগলো। নির্ণয়ের এই রূপে সকলে হতভম্ব, যেন ডাকগুলো নিকট পিছু টান। একবারের জন্য ফিরে তাকিয়ে দেখছে না চিনির করুণ আর্তনাদ। চিনি নির্ণয়কে ছুঁই ছুঁই ঠিক সেই সময় হুট করে আচানক দিহাম উদাও হওয়ার আগমনে চিনিকে বাধা দিল। শক্ত হাতে আঁকড়ে ধরল চিনির নরম হাতখানা। চিনির হাত ধরা দরুন চিনি আর সামনে এগোতে পারছে না। চিনির হাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে হঠাৎ ভূমিকম্পের ন্যায় থমকে গেল নির্ণয়ের পথযুগল। নির্ণয় পেছনে না ফিরলেও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল স্বস্থানে। দিহামের আলতো স্পর্শে যেন চিনির হাতে শক্ত করে আঁকড়ে ধরার শক্তিবল। ভয় বিরক্তিতে চিরবিরিয়ে উঠল চিনির ভেতরটা। চিনির চোখ মুখ জুড়ে গাঢ় হয়েছে ভয়াবহ নির্জীবতার কারণ। নির্ণয় যদি একবার দেখতে পায় দিহাম চিনিকে স্পর্শ করছে, তখন কি যে হবে। তবে বিচলিত হওয়ার মতো কিছুই ঘটছে না আশেপাশে। নির্ণয় যেন সাবলীল হয়ে ঘুরে দাঁড়িয়ে আছে। সহসা দুফোঁটা অশ্রুজল কার্নিশে বেয়ে পড়ল। নির্ণয়ের কাছে যাওয়ার জন্য দিহামের স্পর্শ সহ্য করতে না পেরে জোর জবরদস্তি করে দিহাম থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে মেয়েটা। হাজার রকম জোর জবরদস্তি করে নিজের হাতটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে ফোপাতে ফোপাতে বলতে লাগলো, ছাড়ুন আমায়, প্লিজ ছাড়ুন, আমি নির্ণয় ভাইয়ের কাছে যাব, দয়া করে একটাবার আমায় ওনার কাছে যেতে দিন। আজ যেন কোনোভাবেই কোনো পরোয়া করবে না চিনি। নির্ণয়ের সামনে গিয়ে দাঁড়াতে হবেই। দিহাম চিনিকে স্পর্শ করছে আর নির্ণয় এখনো নিশ্চুপ। তার মানে মারাত্মক কিছু ঘটতে চলেছে। পরিস্থিতির দোটানায় কি হতে চলেছে বোধগম্য হতেই সকলে ছুটে আসছে। জিয়াং আর তিনা নির্ণয়ের কাছে ছুটে যাচ্ছে। আদনান আর নুসরাত দিহাম থেকে চিনিকে ছাড়ানোর জন্য এদিকে ছুটে আসছে। নির্ণয় এখনো পিছনের দিকে ফেরার প্রয়োজন মনে করেনি। সামনের দিকে ফিরে অনুভূতি শূন্য দৃষ্টি নিক্ষেপ করে মূর্তির ন্যায় দাঁড়িয়ে দুহাত মুঠোবন্ধি করে আছে। দাম্ভিক নির্ণয় হিমালয়ের মতো নিটল শরীরটা নিউরনে নিউরনে রাগের তোড়ে রক্ত সঞ্চালন বাড়ছে। তবে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে আচানক কাউন্ট করতে শুরু করলো। 5, 4, 3, 2, 1, 0। সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে বিকট এক গাড়ি বিস্ফোরণের শব্দ হলো। বিস্ফোরণের বিকট আওয়াজে থরথরিয়ে কেঁপে উঠল পুরো ভার্সিটির মাঠ সহ সরু রাস্তা। আচানক বিকট শব্দের সঙ্গে চিনির হাত ছেড়ে দিল দিহাম। এর মাঝে দিহামের ফ্রেন্ড দৌড়ে এসে বলল, দিহাম, তোর গাড়ি বিস্ফোরণ হয়েছে। কথাটা কর্ণপাত হতে দিহাম দৌড়ে গেল সেই দিকে। তৎক্ষণাৎ নির্ণয় ঠোঁটে খেলে গেল অদ্ভুত এক ক্রূর হাসি। সে বিকট শব্দ আদনান, তিনা, জিয়াং, নুসরত সকলেই থমকে যায়। দিহামের হাত থেকে ছাড়া পেতেই মনে হলো বহু বছরের জেলখানার কয়েদি আর জেল থেকে মুক্তি পেল। যতটা খুশি চিনি যেন ততটাই খুশি। একেবারে এক বলে ছক্কা হাঁকানোর মতো ভেতরটা ইয়াহু বলে চেঁচিয়ে উঠল চিনি। কোথায় কি বিস্ফোরণ হলো সেদিকে কোনো প্রকার খেয়াল নেই চিনি। কিসের এমন ভয়ঙ্কর শব্দ হলো? দিহাম বা হন্তদন্ত হয়ে কোথায় ছুটে গেল কিছু নিয়ে ভেবে সময় নষ্ট করতে চায় না চিনি। চিনি চড়ুই পাখির ন্যায় ফুরুত করে দৌড়ে গিয়ে দাঁড়ালো নির্ণয়ের সামনে। আবারও দুটি প্রাণ পরাণ মুখোমুখি। তবে নির্ণয়ের চোখ চিনির হাতের দিকে, যে হাত দিহাম স্পর্শ করেছে। নির্ণয়কে স্বাভাবিক দেখে চিনি কি করবে বুঝতে না পেরেই হুট করেই নির্ণয়কে জড়িয়ে ধরল। তবে ঘটল ঘটনার বিপরীত। চিনি যতটা না দ্রুত নির্ণয়কে জড়িয়ে ধরেছে তার চেয়ে দ্বিগুণ ঝটকায় চিনিকে ধাক্কা মেরে সরিয়ে দিল। হঠাৎ করেই ভূমিকম্পের মতো কিছু অনুভব করলো চিনি। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে তাল সামলাতে না পেরে পড়ে যায় রাস্তায়। পড়ে যাওয়ার দরুন খানিকটা হাত ছেলে গেছে চিনির। নির্ণয় চিনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে বোধগম্য হতেই চিনির চোখ দিয়ে টুপটুপ করে ভালোবাসার মানুষের হাতে আঘাত পেয়ে ঝর্ণার ন্যায় ক্রমশ অশ্রুর নোনা জল গড়িয়ে পড়ল। তবে চিনির বিন্দুমাত্র পরিমাণ তোয়াক্কা করল না সেই দিকে। চিনি মনে মনে ভাবল, এতটুকু রাগ হওয়া তো স্বাভাবিক। চোখ মুছে নিজেকে সংযত করে আবারও নির্ণয়ের সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আপনি আমার উপর রেগে আছেন নিশ্চয়ই। কে তুই? নির্ণয় মুখ থেকে এইরূপ বাক্য শুনতেই চিনির বুকের ভেতর খামচে উঠল বেদনাদায়ক কষ্টগুলো। মাত্র ছোট দুটো বাক্য, কিন্তু এর ভার আকাশ সমান যেন। নির্ণয় চিনিকে ধাক্কা মেরেছে তা এতটা কষ্ট হয়নি চিনির, কিন্তু নির্ণয় চিনিকে চিনতে অস্বীকার করছে, এর চেয়ে বেশি কষ্ট মনে হয় আর কিছুতেই নেই।
চিনির কণ্ঠনালীতে কান্নারা যেন দলা পাকাচ্ছে। কণ্ঠনালী দিয়ে কথা বের হচ্ছে না, তবু বহু কষ্টে বলল, আপনি আমার উপর অভিমান করে এসব বলছেন? নো, আই এম সিরিয়াস। তীরের মতো একটা ভ্রু উঁচিয়ে শব্দটা উচ্চারণ করলো নির্ণয়। এবার যেন চিনির বুদ্ধি সব লোপ পেল, আর সামলাতে পারল না নিজেকে। শব্দ করে কান্না করে দিয়ে বলল, আমায় ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি পুরো ব্যাপারটা এমন হয়ে দাঁড়াবে। বিশ্বাস করুন, আমি আমি আপনাকে ধোঁকা দিইনি। একটাবার বিশ্বাস করুন আমায়। আপনার বুঝতে কোথাও ভুল হয়েছে। ভুল? তিনি আবারও 2 কদম এগিয়ে নির্ণয়কে জড়িয়ে ধরতে যাবে। এহেন কাণ্ডে আচমকা চিনির কাছে আসার আগমনে বেশ রাগান্বিতই হয়ে যায় নির্ণয়। রাগে গজরাতে চিনির দুগাল চেপে ধরেই বলল, তুই আমাকে শুধু ছেড়ে যাসনি, পুরো ধ্বংস করে চলে এসছিস। তুই আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছিস। ভালোবাসা যেমন জন্ম হয় তেমনি এক্সপায়ার ডেটও হয়। কথাটা বলেই আবারও চিনি ধাক্কা দিয়ে নির্ণয়ের থেকে দূরত্ব তৈরি করলো চিনির। শরীরের ওপর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় ঝলসে উঠল চিনির কোমল ত্বক। ঝাপসা চিত্ত, নিজেকে জুৎসই সামলানোর অক্ষম চিনি ফলস্বরূপ তাল হারিয়ে পেছনে 2 কদম পিছিয়ে যায়। নির্ণয়ের এহেন বিভৎস আতকে রূপে ভয় পেয়ে কেঁপে ওঠে চিনি। ওর নির্জীব প্রধান্বিত মুখের পানে চেয়ে হকচকিয়ে দ্বিগুণ তোরে কান্না করেই বলল, আপনি একটাবার আমার কথা শুনুন, শুধু একটাবার। তারপর আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। আমার দম বন্ধ হয়ে আসছে আপনার যন্ত্রণায়, আপনাকে কাছে পাওয়ার যন্ত্রণায়, আপনাকে আঁকড়ে ধরার যন্ত্রণায়। নির্ণয় রাগের মাঝে আজ যেন ফিকে মনে হলো চিনির এই কান্না, সকল কথা। আজ যেন নির্ণয় কিছুই শুনতে চায় না। চিনির পাশ কাটিয়ে নির্ণয় চলেই যাবে, ঠিক তখন আকুতি মিনতি ভরা কণ্ঠে ভালোবাসার অনিশ্চয়তায় রণমূর্তি ধারণ করলো তার পাণ্ডুর ফ্যাকাশে মুখ। শরীরে সর্বশক্তি ব্যয় করে চিনি চিৎকার দিয়ে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি। কথাটা কর্ণপাত হতেই নির্ণয়ের পা অদৃশ্য শিকলে বাধা পড়ে গেল। শুধু নির্ণয় নয়, আশেপাশে আদনান, জিয়াং, তিনা, নুসরত সকলে সাক্ষী হলো সেই স্বীকারোক্তির। নির্ণয় সামনের দিক থেকে পেছনে ঘুরে চিনির কান্না ভেজা চোখে চোখ রেখে ক্রোধান্বিত স্বরেই বলল, তুই আমাকে ভালোবাসিস, আবার ছেড়ে চলে আছিস। কি অদ্ভুত তোর ভালোবাসা, কি নিখুঁত তোর অভিনয়। আমি যা হারিয়েছি তা আমার কখনো ছিলই না, কিন্তু তুই যা হারিয়েছিস তা এখন তুই তোর ছিল। কথাটা বলেই এই 1 মিনিটের জন্য চিনির সামনে দাঁড়ালো না নির্ণয়। চিনি কিছু বুঝে ওঠার আগেই নির্ণয় গাড়িতে উঠে পড়ল। মনে ক্ষুব্ধতা ঝাঁঝিয়ে উঠলে চিনি গাড়ির পেছনে দৌড়াতেই হুমড়ি খেয়ে পড়ে গেল রাস্তায়। পড়ে গিয়ে সামনে তাকাতেই আধারে তলিয়ে চলে যাচ্ছে নির্ণয়ের গাড়ি। উল্টো বুকের মাঝে টিমটিমিয়ে জ্বলতে থাকা এক ফালি আশার প্রদীপকে দমকা হাওয়ায় নিভিয়ে দিয়ে জঙ্গলের বাঁকে হারিয়ে গেল নির্ণয়ের গাড়িটা। শরীরের অহর্নিশ ব্যথা, হৃদয়ের রক্তক্ষরণ, টালমাটাল মস্তিষ্ক সবকিছুকে নিদারুণ উপেক্ষা করে উঠে দাঁড়ালো চিনি। তড়িঘড়ি পায়ে সামনে অগ্রসর হলো দৌড়ানোর জন্য। পা বাড়াতেই এবার টিনা চিনির হাত আঁকড়ে ধরল। চিনি কান্না করতে করতে বিপরীত প্রান্তে তাকাতেই নৈশব্দের উদ্ভাসন, যার দরুন জাগ্রত হলো ব্যতিগ্রস্ততা। কোনোরূপ দ্বিধাবোধ না করেই এবারে গলা ছেড়ে টিনাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কণ্ঠনালীতে দলা পাকানো অভিমান, বেদনার প্রকম্পে সিক্ত হয়ে উঠেছে সুগভীর অতল সমুদ্রের নেত্রগহ্বর। মাত্রাতিরিক্ত ধকলে কথা বলার শক্তি ক্ষীণ, তবুও বলল, নীরবে খুব নিষ্ঠুর, পাষাণ, আমার ফেলে রেখে চলে গেল। একটাবারের জন্য আমার কথাগুলো শুনলো না। বুকের ভেতর হাত দিয়ে বাচ্চাদের মতন কান্না করতে করতে ফের বলল, আমার এখানে ব্যথা করছে, নির্ণয় ভাই আমায় ইগনোর করে এখানে ব্যথা দিয়েছে। আমার হৃদয়টা ব্যথা ছিঁড়ে যাচ্ছে, খুব ব্যথা করছে রে। অনেক কষ্টে নুসরত, আদনান, তিনা চিনিকে সামলাচ্ছে। চিনি এক উন্মাদে রূপান্তর হয়েছে, বেমালুম ভুলে গেছে দুনিয়া। এখন পুরো দুনিয়া যেন নির্ণয়কে ঘিরে। অনেক কষ্টে চিনি বুঝিয়ে সুঝিয়ে টেনে হিচড়ে গাড়িতে তুলে নিল। গন্তব্য তাদের তাইপকুঞ্জবেলা। দিহামের চোখের সামনে কয়েক সেকেন্ডের মাঝে ভস্ম হয়ে গেল দিহামের দামি গাড়িটা। দিহামের বরাবরই কার রাইডিং ও দামি গাড়ির প্রতি আসক্তি রয়েছে। মাসেক 6 আগে দিহামের বার্থডেতে সকলের অগোচরে দিহাম ভালোবেসে কারটি দিহামকে গিফট করে। বাড়ির কেউ জানে না, এমনকি সালমা তাইব না। দিহাম প্রচণ্ড রাগ লাগছে আক্রমণকারীর ওপর। চোখ মুখ ঝলসে যাচ্ছে রাগে। জলোচ্ছ্বাসে জলের ন্যায় ছড়িয়ে যাচ্ছে আগুনের লেলিহান গাড়ির চারপাশে। পুরো ঘটনার সাক্ষী হয়ে স্তম্ভিত বাকরুদ্ধ দিহাম। দেখে মনে হচ্ছে দিহাম শখের গাড়ির জন্য শ্বাস নিতেই ভুলে গিয়েছে। নৃশংস, অধিক বেশি নৃশংস যে বা যারা করেছে পাপী হৃদয়হীন কর্মকাণ্ড। এক ধাপ
অবাকের চূড়ায় পৌঁছে দিয়ে জ্বলন্ত অগ্নিদাহ থেকে দিহামের মাথায় হঠাৎ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চিনি পুরোটা রাস্তা আবোল তাবোল বকে শুধু কান্নাই করেছে। কতবার যে গাড়ি থেকে নেমে যেতে চেয়েছে তার কোনো হিসেব নেই। মেনে নিতে পারছে না ভালোবাসার মানুষের প্রত্যাখ্যান। তাই বেলার গেইটে নামতেই ধ্যান ভাঙল চিনির। আলগোছে চোখের জল মুছে গাড়ি থেকে নেমে জড়মূর্তির মতো চলে গেল তাই বেলার ভেতরে। চিনির অবস্থা অনুভব করতেই আরেক দফা হোঁচট খেল সকলে। শঙ্কায়, তড়িৎ, ভয়ে, আতঙ্ক খেলে গেল সকলের অন্তরে। চিনির এই অবস্থা দেখে নুসরাত নাক টেনে কান্না করছে। তিনাও অসহায় কণ্ঠে আদনানের উদ্দেশ্যেই বলল, কিছু কর আদনান, মেয়েটা তো পাগল হয়ে যাবে ব্রোর জন্য। চিনি আমারও ফ্রেন্ড, আমার কি খারাপ লাগছে না? বুড়োর দিকটা ভাব, বুড়ো চিনির জন্য অনেক কষ্ট পেয়েছে, তাই তো রেগে আছে। রাগটা একটু কমুক, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া চিনির নিজের ফিলিংসের ওপরেও আরও স্ট্রং হতে হবে, কারণ চিনি এখন দুই বাড়ির। এত সহজে কেউ এই বিয়ে মেনে নেবে না। ইনফ্যাক্ট সব কিছুর উদ্ধায় চিনিকে ঠিক করতে হবে। রাত ৩টে, ঘড়ির নিজের নিয়মের মতো ঘুরছে টিকটিক শব্দ করে। তায়েব বেলা সকলে গভীর ঘুমে তলিয়ে আজ। চিনি তায়েব বেলায় প্রবেশ করতে পুরো অন্ধকার বেলাতে আসন্ন পা মারিয়ে নিজের রুমে প্রবেশের উদ্দেশ্যে চলল। অদ্ভুত গা ছমছমে লাগছে চারিপাশ, তবে চিনির মাঝে কোনোরূপ ভাবান্তর নেই। চিনি যেন আজ ছন্ন ছাড়া। সফেদ রঙা পোশাকে ধুলোবালি মিশে একাকার। যত্ন করা লম্বা বেনুনি অযত্নে উস্কো খুস্কো হয়ে খুলে পড়ে আছে কোমর ছাড়িয়ে। চিনি প্রতিটি পায়ে কদম স্পষ্ট বলে দিচ্ছে চিনি ভেতর থেকে কতটা ভেঙে পড়েছে। এই নীল নিষ্প্রাণ হৃদয়টাকে অনুভূতির জলোচ্ছ্বাসে বিদ্ধ করে দিয়েছে। চিনির চোখে নিঃশব্দে সশস্ত্র জলকণা গড়িয়ে পড়ছে। অতঃপর নিজের কাঙ্ক্ষিত রুমে প্রবেশ করেই সোজা বিছানার ব্যাক সাইড থেকে চিনি ফিনল্যান্ড থেকে পরে আসা ড্রেসটা নিয়েই ফ্লোরে বসে বিছানার সঙ্গে হেলান দিয়ে সমস্ত ভার ছেড়ে দেয়। আঁখি চোরা বন্ধ করে ড্রেস থেকে নির্ণয় শরীরের ঘ্রাণ নিচ্ছে। এটা যেন চিনির শরীরে এখন অক্সিজেনের মতো কাজ করছে। চিনি বারংবার ঘ্রাণ নিতে নিতে বিড়বিড় করেই বলল, আপনার শরীরের ঘ্রাণ আমি আজও অনুভব করি। এভাবে আঁখি চোরা বন্ধ করা অবস্থায় কিছু সময় অতিবাহিত হয়। ভবঘুরে মেয়েটা মহাবিশ্বের ন্যায় ক্লান্ত হওয়া চোখ জোড়া বন্ধ করে আছে, যেন কোনো কঠিন মিরাক্কেলের অপেক্ষায়। মুহূর্তে আবারও বেদনায় চট করে সচকিত হয়ে ওঠে চিনির মস্তিষ্ক। একে একে মনে পড়ে যায় ঘণ্টাখানেকের পূর্বের স্মৃতি। মানুষপটে স্পষ্ট হয়ে ওঠে ভালোবাসার মানুষটির নিষ্ঠুরতম বর্বরতা। নতুন করে শুরু হয় হৃদয়ের রক্তক্ষরণ। হুট করেই হাত দিয়ে চুল খামচে ধরে চিৎকার করে মেঝেতে শুয়ে পড়ে চিনি। কাঁদতে কাঁদতে একাই বিড়বিড় করে বলতে শুরু করে, না জানি কি করে এত গভীর আঘাত দিয়ে চলে গেল আমায়। যে মানুষটা আমায় ছোট ছোট ক্ষততে বারংবার মেডিসিন লাগিয়ে দিত। আমি পারবো না, আপনাকে ছাড়া বাঁচতে আমি পারবো না। আমি কি করে বাঁচবো? আমি পারবো না, আমি সত্যি বলছি আমি পারবো না। এটা ধোঁকা নয়, এটা আমার ভালোবাসার প্রকাশ করার বেদনা। এক বন্ধ কক্ষে অন্ধকারের মাঝে বন্দী হয়ে রইল এক তরুণীর করুণ আর্তনাদ। না কেউ সেই আর্তনাদ শোনার নেই। আজ কেউ বলছে না, তোর অবস্থা দেখে মনে হচ্ছে আমি ধ্বংসের শেষ পথে। সত্যি আজ কেউ বলছে না, কান্না করছিস কেন ফিউচার? আমি কি আবারও ভুল করেছি? পুরোনো স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠছে চিনির ভেতর। আজ আবারও বিয়ের দিন রাতের মতো চিনির বলতে ইচ্ছে করছে। যেমনটা বিয়ের দিন রাতে বলেছিল নির্ণয়কে, ঠিক তেমনি আবারও হৃদয় বিদারক এক অসহায় চিৎকার বেরিয়ে আসে বুক চিরে সে পুরনো কথার ছলে। আপনার ভেতর কোনো প্রকার মায়া দয়া নেই। যদি থাকতো তাহলে অবশ্যই বুঝতেন আমি কেন কাছি। নিষ্ঠুর পাষাণ হৃদয়হীন উন্মাদ মানুষ আপনি। চিনির চোখ খোলা মাত্র ভীষণ যন্ত্রণায় টনটন করে ওঠে ওর মাথা, যেন কেউ হাতুড়ি পেটা করে যাচ্ছে অনবরত। চোখের সামনে দৃশ্যপট এখনও স্পষ্ট নয়, সব কিছু ধোঁয়াশা, কেমন যেন ডুলছে দুনিয়াটা। যতক্ষণ চোখের ঘোলা দৃষ্টি স্পষ্ট হলো ততক্ষণে চিনি সেন্সলেস হয়ে গেল। পর মুহূর্তে চারিদিকে শান্ত। রাতের অন্ধকার মানে স্বচ্ছ আবরণের মাঝে কালো দুনিয়া। দিন যেমন আলোকাকৃত মতো মাতারু রশ্মি, তেমনি রাত যেন সকল কিছুর অশুভ সত্তা বর্ষপূর্তি। এটা যেন রোজ রাতের প্রাকৃতিক দুর্যোগ। বিস্তৃত জঙ্গলটা যখন কালো কুচকুচে অন্ধকার ফ্যাকাশে ইচ্ছায় ভূখণ্ডে পরিণত হয়েছে। গহীন জঙ্গলের বাঁকে হারিয়ে যাওয়া এক টুকরো গাড়ির কালো অংশটুকু এখনও পুরোপুরি দৃশ্যপটের আড়াল হয়নি বললেই চলে। সে পথ ধরেই দাবানলের মতো গাড়ি চালিয়ে যাচ্ছে রেসিং চ্যাম্পিয়ন এনসি। জঙ্গলটা পুরোপুরি নিষিদ্ধ ওখানে। রাত তো দূরের কথা, দিন দুপুরে কোনো সাধারণ মানুষ গেলে সহজে ফিরে আসে না, ভবঘুরে হারিয়ে যায়। এই মুহূর্তে প্রকৃতির সামান্য হিমেল হাওয়াতে টকবকিয়ে ফুটে উঠছে নির্ণয় দাবানলের মতো মস্তিষ্ক।
নির্ণয়ের হিংস্র সত্তা সকল বাধা বিপত্তি পেরিয়ে জেগে উঠেছে। রাগেও মনের অনিয়ন্ত্রণ হয়ে নির্ণয় নিজেও জানে না জঙ্গলের পথ ধরে কোথায় যাচ্ছে। গাড়ির স্পিড ক্রমশই বাড়ছে। জিয়াং সেই কখন থেকে নির্ণয়ের গাড়িটাকে পিছু করে আসছে বিপরীত গাড়ি দ্বারা। জিয়াং বুঝতে পারছে নির্ণয় চিনির রাগ এখনও নিজের ওপর প্রতিফলিতও করবে। তবে জিয়াং ছেলেটা নির্ণয়ের সঙ্গে গাড়ি ড্রাইভ করে কিছুই পেরে উঠছে না। কোথায় হলো কার চ্যাম্পিয়ন দ্য গ্রেট বয় অ্যান্সি, সেখানে জিয়াং রাস্তার শুকনো পাতা যাকে গাড়ি মুড়িয়ে চলে যাওয়া যায়, তবে একসঙ্গে রেস করা যায় না এমনটাই মনে করে জিয়াং নিজেকে। এক হাতে গাড়ি ড্রাইভিং করছে, দ্বিতীয় ট্যাটু বিশিষ্ট হাতে ওয়াইনের বোতলে চুমুক বসাতে বসাতে ভেসে এলো নিয়ন্ত্রণহীন নির্ণয়ের বিগলিত কাতুরে কণ্ঠস্বর। 1000 বছর পরও যদি দেখা হয়, 1000 বছর পর একটা কথাই বলবো, আমি শুধু তোকেই ভালোবাসি। আবারও হৃদয় বিদারক এক অসহায় বেদনার হুঙ্কার বেরিয়ে আসে নির্ণয়ের বুক চিরে। দ্বিতীয়বার ওয়াইনের বোতলে চুমুক বসিয়ে ফের বলছে, ভারতে ছিলাম আমি আমার বেপরোয়া জগতে, আমার অন্ধকারে নিমজ্জিত অশুভ দুনিয়াতে। খারাপ ছিলাম, তবুও তোকে ছাড়া ভালো ছিলাম, যেখানে কোনো নিষ্পাপ সত্তা ছিল না। তুই এলি বলেই তো আবারও ফিরে এসেছি তোর জন্য, রক্তের ছাপ পৈশাচিক তৃপ্তিতে ডুব দিতে। তোর থেকে দূরে থেকে হৃদয়ে আমার সর্বত মস্তিষ্কের নিয়ন্ত্রণে ছিল। কেন ফিনল্যান্ড এসে প্রলয়ের মতো লণ্ডভণ্ড করে দিয়ে বাংলাদেশে এসে গেড়ে বসেছিস? আমার মতো একটা নিষ্ঠুর রকচটা অনুভূতিহীন মানুষকে উন্মাদ করেছিস, তাই তো উন্মাদ হয়ে তোর পিছু পিছু চলে এসছে। খানিকক্ষণ থেমে লম্বা করে শ্বাস নিল নির্ণয়। অতঃপর পুরোপুরি নেশায় বুঁদ হয়ে গেল নির্ণয়। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দৃষ্টিপাত করলো সম্মুখে। অন্ধকারে সামনে পথ কিংবা কোনো কিছুই যেন নির্ণয়ের জন্য স্পষ্ট নয়। টালমাটাল ঘোলাটে দৃষ্টি জুড়ে শুধুই চিনির অভিমান রাগ পোষণ করতে বিচরণ। গভীর খাদের দ্বার প্রান্তে আসতে হুট করেই জিয়াংয়ের গাড়ি এসে পথ আটকালো। হঠাৎ নির্ণয় গাড়ি ব্রেক কষল। নির্ণয় কিছু বুঝে ওঠার আগে জিয়াং দ্রুত এসে নির্ণয়কে ধরে গাড়ি থেকে নামালো। জিয়াংয়ের চোখে মুখে ভয়, না শুধু ভয় নয়, ভয়ঙ্কর আতঙ্ক। নির্ণয়কে নেশায় বুঁদ হয়ে আছে, তবু এই অবস্থায় গাড়ি চালাচ্ছে। জিয়াংয়ের চোখে বিস্ময়। নির্ণয়ের ঘোলাটে চোখের দৃষ্টিপাত করে অকপটে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর অ্যান্সি? এমন কেন করছিস? এখন আমি ঠিক টাইমে না আসলে কি হতো? তুই কি মরার প্ল্যান করছিস? মরতে চাস? মরার জন্য গাড়ির অ্যাক্সিডেন্টের প্রয়োজন নেই। কাউকে ভালোবেসে তো দেখ, রোজ তেলে তেলে মরবি। কথা বলেই নির্ণয় জোরে জোরে হাসছে। প্রত্যেকটা হাসি শব্দের সঙ্গে কতটা কষ্ট স্পর্শ করছে তা আর বুঝতে বাকি নেই জিয়াংয়ের। জিয়াং সামান্য সময় নিয়ে কাতর স্বরেই বলল, যাকে নিজের থেকে বেশি ভালোবাসিস তাহলে তার দিকে কেন ফিরেও তাকাচ্ছিস না? হ্যাঁ, আমি তাকে আমার চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার ক্ষত বিক্ষত অস্তিত্ব বলছে কার দিকে তাকাবি, যে কখনো তোকে চায়নি। কয়েক মুহূর্ত নৈশব্দ, ফের একাই বলতে আরম্ভ করলো, দুনিয়ার সমগ্র নিয়মের বেড়াজাল পায়ে মারিয়ে 10 বছরের বাচ্চা মেয়েকে এক 18 বছরের ছেলে বিয়ে করছে, যেন তার দিকে কি আঙুল তুলতে না পারে। তার দিকে আঙুল তোলার আগে যেন আমার উপর আঙুল উঠে। তাহলে আমার ভালোবাসে কিসের তো অনীহা, কিসের তো ভয়, কিসের তো অবিশ্বাস? শেষের কথাগুলো চিৎকার দিয়ে বলল। পুরো জঙ্গল নির্ণয়ের আর্তনাদে কেঁপে উঠল। সেখানে জিয়াং নির্ণয়ের কষ্ট এক জড়বস্তু নেহাত। নির্ণয় সম্পর্কে জিয়াংয়ের কাজিন, তার থেকে বড় কথা তারা বেস্ট ফ্রেন্ড। সে জন্মের পর থেকে একসঙ্গে বেড়ে ওঠা। যখন নির্ণয়ের বয়স 5 তখন বাংলাদেশ আসে। তারপর নির্ণয়ের মা মোহনাকুঞ্জ চৌধুরী মারা যায়, তখন ফের নির্ণয় ফিনল্যান্ড চলে যায়। এরপর থেকে একেবারে প্রাপ্তবয়স্ক 18 বছরের তরুণ হয়ে দেশে ফেরে। নির্ণয় কষ্ট পেলে কখনো প্রকাশ করেনি, তবে জিয়াং নির্ণয় চোখে মুখে আজ কষ্টে স্পষ্ট দেখতে পাচ্ছে। জিয়াং যেন এখন নিজেকে সামলাতেই অক্ষম। এভাবেই কিছুদিন চলে গেল সময়ের গতিতে। নির্ণয় আজ অহনাকুঞ্জ চৌধুরীর এমপি অফিসে নয়, সোজা নির্ণয় কুঞ্জের বংশে পরম্পরা অফিসিয়াল অফিসে হাজির হলো। পরনে আটোসাটো ফর্মাল শুট গলিয়ে পুরুষালী শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। ডান হাতে সিলভার রঙের রোল্যাক্স ঘড়ি, মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করে সেট করা। এই নির্ণয়কে দেখলে কেউ ভুলেও বলবে না ছেলেটা যে ছন্ন ছাড়া বেপরোয়া উদ্ভ্রান্তের মতো চলাফেরা করে, যার কাছে নিজের জীবনের কোনো প্রকার ভাবান্তর নেই। তবে পৃথিবীর ভেতরে মায়া আসক্তি যা আছে তা একমাত্র চিনিকে ঘিরে। তবু তার উপর অভিমান করে দিন কাটছে। ঝড়ের বেগে নির্ণয়ের রলস রয়েলস কারটা পার্ক করে সোজা ঢুকে গিয়েছে নির্ণয়কুঞ্জের অফিসিয়াল কোম্পানিতে। সেখানে ইংরেজিতে গোটা গোটা অক্ষরে লেখা আছে নির্ণয়কুঞ্জ কোম্পানি। সুইচ টিপে ধরে রাখতেই লিফট ওপেন হলো। পা রাখতেই যাবে নির্ণয়, ঠিক সেই সময় হঠাৎ সামনে উপস্থিত হলো এক ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ে। মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে নির্ণয়ের উদ্দেশ্যে বলল,
হাই, আই এম ঈশিতা খান। ঈশিতা নামে মেয়েটা কথা কর্ণকুহর ভেদ করতেই আচানক চোখ তুলে তাকালো নির্ণয়। পরনে শর্ট স্কার্ট হাঁটু ওপরে এবং শর্ট টপ, শরীরের অধিকাংশ অংশই উন্নীত, যেটুকু ঢেকে আছে সেটুকু খুবই সামান্য। চুলগুলো সোনালি সজ্জায় কালারিং অবস্থায় কাট করা কাঁধ অব্দি, গায়ে পায়ে হাই হিল, চেহারায় অধিক পরিমাণ সাজসজ্জা। নির্ণয় খানিকক্ষণ মেয়েটাকে পর্যবেক্ষণ করতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে অন্যদিকে দৃষ্টিপাত করে কাটকাট গলায় বলল, কে চাই? নির্ণয়ের এক্সপ্রেশন, বাচনভঙ্গিমা কিছুই মাথায় ঢুকলো না ঈশিতার। সুপারস্টার নায়কের মতো সুদর্শন ঠেকলো ঈশিতার কাছে নির্ণয়। নেভার মাইন্ড, আমি এক্সাইটেড তোমার সঙ্গে পরিচয় হওয়ার জন্য। আই এম ঈশিতা খান। দ্বিতীয়বারের মতো আবারও নির্ণয়কে নিজের পরিচয় দিল, তবে নির্ণয়ের মাঝে কোনো রূপ ভাবান্তর নেই। লিফটের বাইরে হেলান দিয়ে শটান দাঁড়িয়ে আছে নির্ণয় থেকে কোনো প্রত্যুত্তর না আসায় ঈশিতা মেয়েটা নির্ণয়ের সামনে আর একটু এগিয়ে গা ঘেঁষে কিছু বলতেই যাবে, এর পূর্বেই ধারালো ছুরির ন্যায় বাক্য ছুড়ল নির্ণয়। ডোন্ট টাচ। কথাটা তীরের ফলার মতো তীব্র ছিল। নির্ণয়ের রক্তিম চোখে চোখ পড়তে ঈশিতা মেয়েটা দুকদম পিছিয়ে গিয়ে শুষ্ক ঢোক গিলে হাসার চেষ্টা করে নির্ণয়কে ম্যানিপুলেট করার চেষ্টা করে বলল, ইউ হট অ্যান্ড কুল বয়। আমি সেদিন রাতে তোমার কার রেসিং দেখেছি, দারুণ খেলো তুমি। ঈশিতা আরও কিছু বলবে এর পূর্বে নির্ণয় নিজের কাঙ্ক্ষিত বাক্য ছুঁড়ে মারল ঈশিতার উদ্দেশ্যে। গমগমে আওয়াজে বলল, কার নিয়ে খেলি, মেয়ে নিয়ে নয়। টোটাল মিস্টেক, আই এম নট ইউর টাইপ। নির্ণয় ঠিক কী বোঝাতে চাইলো ঈশিতা ঠিক বুঝছে। ঈশিতা চোখে মুখে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা বুঝেও না বোঝার ভান করছে। সেদিন নির্ণয়কে কার রেসিং করতে দেখে নির্ণয়ের প্রেমে উন্মাদ হয়ে গেছে মেয়েটা। অবশ্যই ঈশিতা নতুন নতুন প্রেমে রোজই পড়ে, তাই তো নির্ণয়ের এইসব কথা যেন কিছুই নয়। দ্বিতীয় দফায় ঈশিতা ঠোঁটে হাসি প্রসারিত করে নির্ণয়ের গোমরা মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, তুমি তো সেদিন থেকে সব মেয়েদের ক্রাশ। সব মেয়েরা অ্যান্সি করে পাগল হয়ে যাচ্ছে। সব মেয়েরা চ্যাম্পিয়ন অ্যান্সি বলে চেঁচাচ্ছে। সো হোয়াট? আমি বাংলাদেশের মডেলের মাঝে টপ লিস্টের ফার্স্ট গার্ল। আমাকে নিশ্চয়ই খুব ভালো করে চিনো। না, আমি চিনি না, আমার চেনার প্রয়োজনও নেই। তুমি আমার ব্যাপারে জানলে অবাক হয়ে যাব। আমার আগে পিছে কত ছেলে লাইন লেগে আছে। না, আমি অবাক হতে চাই না। আমার সঙ্গে মডেলিং করবে? আমি তোমাকে ফেমাস থেকে টপ অফ দ্য ফেমাস বানিয়ে দিব। আমি অলরেডি টপ অফ দ্য ফেমাস হয়ে আছে। শান্ত নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝে আটকে আছে কঠোরতা। কথাটা বলেই নির্ণয় পেছনে ঘুরতেই জিয়াং মাথা নির্ণয়ের বলিষ্ঠ বুকে হেঁচড়ে পড়ল। নির্ণয় পিনপতন চোখে জিয়াংয়ের দিকে তাকিয়ে আছে। নির্ণয়ের বুঝতে বেগ পোহাতে হলো না, ওই মেয়ের সঙ্গে কি নির্ণয় কথা বলছে ওই গতিবেগ গণনা করাটাই ওর মোক্ষম কাজ মনে করে জিয়াং উকিঝুঁকি দিয়ে ওদের কথা শুনছে। নির্ণয় কিছু বলবে এর পূর্বেই আবারও নির্ণয়ের বলিষ্ঠ শরীর উপর দিয়ে পা উঁচিয়ে ঈশিতাকে দেখার চেষ্টা করছে। জিয়াং থেকে অনেকটাই লম্বা নির্ণয়, তাই তো ঈশিতা আর মুখভঙ্গিমা দেখতে হলে মাথা উঁচিয়ে দেখতে হয়। অতঃপর জিয়াং শুধালো, হ্যাঁ রে, অ্যান্সি এই মেয়েটাকে। সঙ্গে সঙ্গে নির্ণয় জিয়াংয়ের চোখ চেপে ধরে টানতে টানতে সামনের দিকে নিয়ে যেতে যেতে বলল, আরে আমার চোখ বন্ধ হয়ে যাবে, ছেড়ে দে ভাই। এমন পোশাকের মেয়ে তো ফিনল্যান্ড আমি তো রোজ দেখি। ওই মেয়ের মতো ফিনল্যান্ড মেয়েদের ভেতরে কীটনাশক নেই, তাই দেখিস এ মেয়ের উপর ভেতর নর্দমরে কীটনাশক আনলিমিটেড। অতঃপর লিফটে উঠে গেল। জিয়াংকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল নির্ণয়ের খড়খড়ে হাতের কবল থেকে মুক্তি পেয়ে চোখে ঝাপসা দেখছে। জিয়াং নির্ণয়ের উদ্দেশ্যে সামান্য মেকি রাগ দেখিয়ে চোখ মুখ খিচে এক নাগারে অভিযোগের লিস্টে বলল, তুই তো দেখে এসেছিস ভালো করে, আমি দেখলেই দোষ? তুই আজকে অন্ধ বানিয়ে ফেলেছিস। দিস ইজ নট ফেয়ার অ্যান্সি। ইয়া, দিস ইজ নট ফেয়ার। নুসরাত জানে তুমি এরকম মেয়ে ফিনল্যান্ডে রোজ দেখিস? কথাটা শেষ হতে নির্ণয় ঠোঁটে খেলে গেল এক ক্রুটি হাসি। নির্ণয়ের কথার মানে প্রথমে বুঝতে না পেরে বেকুবের মতো পাশে তাকিয়ে উল্টে আবারও প্রশ্ন করলো। অতঃপর ভালো করে কথার মানে বুঝতেই জিয়াং মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। অতঃপর এরকম যেন কিছু না ঘটে, তাই জিয়াং ঠিকঠাক হয়ে নির্ণয়ের সঙ্গে ভাব জমাতে উদ্বিগ্ন হলো। সেই মেয়ে যেহেতু এরকম, তাহলে আমাদের গুরুদায়িত্ব সেই মেয়ের একটা স্পেশাল নাম ঠিক করা। পরবর্তীতে সেই নাম শুনলেই যেন তার কথা মনে হয়। ট্রিট হার লাইক এ কালনাগিনী। নির্ণয়ের কথা জিয়াং ভেবাচাকা খেয়ে গেল। আজ পর্যন্ত এমন দিন আসেনি কিংবা হয়েই ওঠেনি। জিয়াং আজগুবি কথার সঙ্গে নির্ণয় সায় দিয়েছে। ডান পিঠে মস্তিষ্কটা সচকিত হয়ে উঠল। তার মানে নির্ণয় মেয়েটাকে চেনে।
হ্যাঁ, নির্ণয় খুব ভালো করে চেনে। মেয়েটার সম্পূর্ণ ডিটেলস নির্ণয় জানে, কখন কোথায় কার সাথে A to Z। শুধু এই মেয়ে নয়, তাইব কুঞ্জবেলার সকলের ইনফরমেশন নির্ণয়ের কাছে আছে, কে কখন কোথায় যায় কি করে। তাই নির্ণয় চায়নি শুধু শুধু নির্ণয়ের জন্য চিনির সমস্যায় পড়ুক। এই মেয়েকে বিশ্বাস নাই, এই মেয়ে নিজের স্বার্থের জন্য যা কিছু করতে পারে। জিয়াং তো বললে কলিকাতা বুঝে ফেলে, তাই সেখান থেকে নিয়ে চলে এসেছে। দেখা গেল সত্যি সত্যি তিল থেকে তাল বানিয়ে চিনির প্রসঙ্গ তুলে ফেলেছে। নির্ণয় চলে যেতেই ঈশিতা ঠোঁট কামড়ে অদ্ভুত বচনভঙ্গি করে বলল, তোমার অ্যাটিটিউড আমি কাবু করে ফেলেছি সুইটহার্ট। দিস ইজ মাই টার্ন। আমি এবার তোমাকে কাবু করব অ্যাট এনি কস্ট। সেদিন ওই বিভৎস ঘটনার পর থেকে আর কখনো নির্ণয়ের সামনে যাওয়ার দুঃসাহস দেখায়নি চিনি। আর দেখাবেই বা কিভাবে? সেদিন এত রাত করে তাইব বেলায় পৌঁছানোর কারণে সকালবেলা সকলকে নিয়ে রিনা তাইব যেন এক বিচার সভা বসিয়ে দিয়েছিল। সেখানে দিহামকে হাতের নাগালে না পেলেও চিনিকে বেশ ভালোই কথা শুনিয়েছে। চিনি নিজের কাঙ্ক্ষিত কক্ষে জানালার পাশে উদাসীন মুখ করে চেয়ে আছে বাহিরে পানে। জীবনটা হঠাৎ আফসোস আর হৃদয় ভাঙার চোরাবালিতে ক্রমশ তলিয়ে যাচ্ছে চিনি। চিনি সম্পূর্ণ জগৎটা নির্ণয়কে ঘিরে অদৃশ্য বলয়ের মতো চোখের সামনে না থেকেও মস্তিষ্কটা ঘুরপাক খাচ্ছে সারাটাক্ষণ। চিনি নিজের ঠোঁট নাড়িয়ে আনমনেই বলে উঠল, বছর পেরিয়ে শতাব্দী শেষ হোক, তবুও আপনার প্রতি আমার ভালোবাসা যেন শেষ না হয়। বাক্য সম্পূর্ণ করে চোখ বুঝতে কার্নিশ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সালমা তাই বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছে ইদানিং চিনি মনমরা হয়ে থাকে। হলডমে বেশ হই হুল্লা চলছে, আর এদিকে উদাসীন হয়ে জানালার পাশে আনমনে দাঁড়িয়ে চিনি কি যেন ভাবছে। চিনি কারোর সাথে ঠিকমতো কথা বলে না, এমনকি সালমা তাইবের সঙ্গেও না। সালমা তাইব চিনির উদ্দেশ্যে কিছু বাক্য ছুড়ল। যদি কোনো ব্যক্তি চারিপাশে আনন্দ কিংবা মানুষের ভিড় থাকার পরে সেই একাকিত্ব পছন্দ করে, তাহলে বুঝে যাও তার ভেতর প্রবল বেগে ঝড় তুফান বয়ে যাচ্ছে। হঠাৎ সালমা তাইবের অনাকাঙ্ক্ষিত কথা শুনে চিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছে পিছনে ফিরে তাকালো। অতঃপর জোরপূর্বক ঠোঁটের কোণে হাসি টেনে বলল, বাসায় কিসের এত হই হুল্লোড় মামনি? রুমে বসে থাকলে কি করে জানবি? নিচে চল, গেলেই দেখতে পাবি। জোর করে চিনিকে নিচে নিয়ে গেল। চিনি যাওয়ার ইচ্ছে না থাকা দরুন তবুও মনের বিরুদ্ধে যেতে হলো। চিনি সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখতে পেল রিনা তাইব আর রঙ্গনা তাইবের সঙ্গে বসে এক অচেনা মেয়ে বেশ হাহা হিহি করে গল্পগুজব করছে। চিনি সে গল্পগুজবের দিকে মনোযোগ গেল মেয়েটার পোশাকের দিকে। হঠাৎ করে চিনির পাশে দাঁড়ানো সালমা তাইবের উদ্দেশ্যে চিনি মৃদু স্বরে বলল, এই মেয়ে কে মামুনি? রিনার মেয়ে ইস্যু ইউরোপ থেকে ফিরল। চিনি বেশ অবাক হলো, তবে তার চেয়ে বেশি লজ্জায় আড়ষ্ট হয়ে কাচুমাচু করছে চিনি। ঈশিতার এইরূপ পোশাক দেখে চিনির যেন ইচ্ছে করছে লজ্জায় মরে যেতে। তাহলে এই মেয়ে এইভাবে কি করে বসে আছে? চিনি খানিকটা জড়তা নিয়ে বলল, ইস্যু যা পড়েছে এর থেকে আমার পায়ের মোজাটা বড় মনে হচ্ছে। বাবা তিহাম ভাই কিংবা দিহাম ভাই এই পোশাকে দেখলে কি ভাববে? এখন তো তাও গায়ে পোশাক আছে, তবে ঘন্টাখানেক আগের দৃশ্য দেখলে তখন কি বলতি? তোর দাদির চিল্লাচিল্লিতে তাও এই পোশাক চেঞ্জ করে এই পোশাক পরে এসেছে। যাই হোক, তুই আগ বাড়িয়ে কিছু বলতে যাস না মা, তাহলে ওরা মা মেয়ে তোকে আর আমাকে ঝুলিয়ে রেখে ভর দুপুরবেলা রোদে শোকাতে দেবে। তাছাড়া এই মেয়ের মডেলিং করে, তাই ওর পোশাক এরকম। মিঠি আপু তো মডেলিং করে, আপুকে কখনো তো এরকম বিচ্ছিরি পোশাক পরতে দেখিনি। মিঠের ব্যাপারে কথা উঠতেই সালমা তাইব কথা বাড়ালো না। ইতিমধ্যে ঈশিতার নজর পড়ল চিনির ওপর। চিনির দিকে ঈশিতা তাকিয়ে থাকতে দেখে রিনা খান মেয়ের কানে কানে কি যেন ফিসফিস করে বলল। রিনা খানের কথা ঈশিতা ফিক করে হেসে দিল, যেন ভারী মজার কাহিনী শুনলো। ওদের মা মেয়ের কর্মকাণ্ডে চিনির বেশ অপমান বোধ হলো। চিনি এসবের সম্মুখীন কখনোই হয়নি। এ বাড়িতে এসে যা যা সইতে হচ্ছে এত সহশক্তি কখনোই ছিল না। চিনি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো দাদির পানে। রঙ্গনা তাইব চিনির দিকে নিষ্প্রভ তাকিয়ে আছে, তবে ওদের সঙ্গ না দিয়েও চিনির পক্ষ নিয়ে কিছু বলছে না, যেন নীরব দর্শক। এগুলো সহ্য করেই তাইব বেলায় চিনিকে থাকতে হবে, না হলে বের হয়ে যেতে হবে। ঈশিতা পৈশাচিক হাসি দিয়ে চিনির উদ্দেশ্যে বলল, মাই ডিয়ার নিউ সার্ভেন্ট, নিউ ম্যামের জন্য নিউ ডেজার্ট মেক করে নিয়ে আয়। তোর গুণাগুণের সঙ্গে তো আমার পরিচয় হওয়া উচিত। চিনি মাথা নিচু করে ঈশিতার হুকুম অনুযায়ী কিচেন যাবে। ঠিক সেই সময় সালমা তাইব চিনির হাত ধরে টেনে বাধা দিয়ে বলল, কাল থেকে চিনির টেস্ট এক্সাম, চিনি এখন পড়তে বসবে। তোমার কি চাই আমাকে বলো। রিনা তাইব তেতে উঠলেন সালমা তাইবের কথায়। কি হয়েছে? আমার মেয়েকে রাগাচ্ছিস কেন? সকলের মাঝ থেকে রঙ্গনা তাইব বিরক্ত হয়ে কর্ণকুহরে ভেদ করলো। আরেক দফা ভেসে এলো রঙ্গনা তাইবের কর্কশ আওয়াজ, আহ হইছে,
ওই মাইয়ার পরন লাগবো পড়তে যাক, ফেল করলে দেখন যাইব, তখন এই বাড়ির মান সম্মান যাইব। বড় বউ দিবেনে যা লাগলে লাগবো তোর মাইয়ার।